পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন সাদাত হোসাইনের লেখা মেঘেদের দিন। শুরু করছি বইটির শেষ পর্ব। হারু ব্যাপারী ও হানিফ করাতেই সন্ধ্যাবেলা আর ভাত খেতে বাড়ি ফিরতে পারল না। প্রচুর কাঠ চোরাইয়ের কাজ পড়ে গেছে, তার উপর আলাল খাঁর মতিগতি ভালো ঠেকছে না। সে খুব ভোরে এসে করাতকলের ভেতরে তার নিজস্ব ঘরখানাতে ঢুকেছে। এরপর সারাদিনেও আর কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি তার। এটা মোটেও ভালো কিছুর লক্ষণ নয়। এই নিয়ে করাতকলের শ্রমিকদের মনে চাপা আতঙ্ক কাজ করছে। হানিফ বিড়ি ধরাতে ধরাতে বলল, ঘটনা কি, কিছু বুঝলি? হারু বিশ্রী গাল বকে বলল, আমার আর বচনের দরকার নাই। এত কইরা আইজ প্ল্যান করলাম, প্ল্যানটাই এখন ভেস্তে যায়। হানিফ গলা নামিয়ে বলল, মাগি রাজি হইছে? হারু চোখ টিপে নিজের গেঞ্জির কলার উঁচু করে বলল, এইটা হারু বেহারি, জীবনে না বলতে কিছু নাই। আর একবার যেটা না হইব, মরণের আগ পর্যন্ত হেইডার পিছু ছাড়ুম না, বুঝলা? বুঝুম না আবার? হানিফ চাপা গলায় হাসলো, এত কিছুর সাক্ষী, এত কিছু এক লগে করলাম, আর আমি বুঝুম না? কচুটা বুঝবা তুমি, পারো তো খালি করাত চালাইতে, আর কি পারো শালা? অহন পর্যন্ত একটা মায়ারও বসে আনতে পারলি না, নিজের বউডারও তো ডরাস, কথা শোনাইতে পারস না। এই কথায় হানিফ খানিকটা দমে গেল। কথা মিথ্যে বলেনি হারু, এই গুণটা তার নেই। মেয়ে মানুষ বয়স্করা তো দূরের কথা, ঠিকঠাক কথাই বলতে পারে না সে। হারুর সঙ্গে মিলে এই জীবনে কম কুকর্ম করেনি সে। ভয়াবহ সব অপরাধ করেছে তারা, কিন্তু তাতে শারীরিক পরিশ্রমের কঠিন কাজগুলোই কেবল সে করেছে, যেগুলো গায়ের জোর আর নৃশংসতা দরকার। বুদ্ধি আর কৌশলের কাজগুলো সব সময় করে গেছে হারু। এই জায়গাটাই সে হারুর কাছ থেকে সব সময় নত হয়ে থাকে। হানিফের মাঝে মধ্যে মনে হয় তার বুদ্ধিশুদ্ধিও তেমন নেই, এই কারণেই তার সাহস আর শক্তিটা একটু বেশি। যখন তখন রেগেও যায় সে, আর রেগে গেলে নিজের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না তার, কোনো বুদ্ধিশুদ্ধিও কাজ করে না। এই সময়ে ভয়ঙ্কর হিংস্র হয়ে যায় সে। করাতকলের ম্যানেজারের নাম আলাউদ্দিন। আজ আলাউদ্দিনের দুশ্চিন্তার সময়, কারণ আলাল খাঁ মাসে দুই একদিন করাতকলে রাত কাটান। এই সময়ে তার একজন মেয়ে মানুষ লাগে। তার এই মেয়ে মানুষের ব্যবস্থা করে দেয় ম্যানেজার আলাউদ্দিন। এই অঞ্চলে গরিব মানুষের অভাব নেই, ফলে এক রাতের জন্য মেয়ে মানুষের ব্যবস্থা করতে আলাউদ্দিনের খুব একটা বেগ পেতে হয় না। কিন্তু সমস্যা হয় হুটহাট দরকার হয়ে পড়লে, তখন সংক্ষিপ্ততম সময়ে ব্যবস্থা করাটা কঠিন হয়ে পড়ে। আর এসব কারণেই রাইস মিলের কাজে সে সবসময় দুই একজন সুশ্রী উজ্জ্বল গায়ের রঙের মেয়ে রেখে দেয়। তাদের পারিশ্রমিক সুযোগ সুবিধা হয় অন্যদের চেয়ে বেশি, কারণ আলাউদ্দিন জানে কখন কোন কাজে লেগে যায় তা বলা মুশকিল। আজ তেমন একদিন। কিন্তু আলাউদ্দিনের সঙ্গে সঙ্গে আজ দুশ্চিন্তার সময় হারু ব্যাপারী আর হানিফেরও। এই মেয়েদের থেকে দু একজনকে মাঝে মধ্যেই ফুসলিয়ে রাজি করে ফেলে হারু। তাতে যে কিছু পয়সাপাতি খরচ হয় না তা নয়, তবে সেটা নিয়ে লোকসানের খুব একটা কিছু থাকে না হারুর। এমনিতেই বহু বছর হয় নিজের বউটাকে খেদিয়েছে সে। একমাত্র মেয়েটাও এখন বেশিরভাগ সময়ই পড়ে থাকে নানি বাড়ি। ফলে ঘর সংসার বলতে কিছু নেই হারু ব্যাপারীর। উপরন্তু মেয়ে মানুষের প্রতি তার আসক্তি বাড়াবাড়ি রকমের। সারাক্ষণ এই মেয়ে মানুষের কারণেই এখানে সেখানে চোখ চোখ করতে থাকে সে। তবে তার সমস্যার নাম হানিফ। হারু চাইলেও একা একা কিছু করতে পারে না, সব কিছুতেই হানিফকে তার আধা আধি ভাগ দিতে হয়। তা সে মদ, গাঁজা বা চুরি করা টাকা পয়সা হোক, আর একটা বিড়ি সিগারেট বা মেয়ে মানুষই হোক। হানিফকে অবশ্য দরকারও হয় হারুর। হানিফ না থাকলে বহু বড় বড় বিপদ আপদ থেকে সেসব দিয়ে সে রক্ষাই পেত না। কিন্তু আজ এখন কি করবে সে? এত পরিকল্পনা করে আজ এখানে এসেছে হারু, সব কিছু ঠিকঠাক করেছে, এক বোতল ভালো মদও নিয়ে এসেছে, সঙ্গে দামি সিগারেট। অথচ আজই কিনা আলাল খাঁর এখানে রাত কাটাবেন। নাক মুখ কুচকে কারো উদ্দেশ্যে গাল বকল হারু। সিগারেটটাও ছুঁড়ে ফেলে দিল দূরে। মুখের ভেতরও যেন তিতকুটে হয়ে আছে তার। থুক করে একদলা থুতু ফেলল সে। হানিফ বলল, আইজ না হইলে কাইল হইব, অসুবিধা কি? হারু ঠান্ডা গলায় বলল, কাইলে আমার পোষাইব না, আমার আজই লাগব। তারা আরও বেশ কিছুক্ষণ সেখানে চুপচাপ বসে রইল। চারপাশ থেকে একটানা ঝিঝি পোকা আর ব্যাঙের ডাক ভেসে আসছে, কিন্তু হারু আর হানিফের কানে সেই সব কিছুই যাচ্ছে না। সন্ধ্যার দিকে ম্যানেজার আলাউদ্দিন এসে বলে গেছে,
আরও এক চালান কাঠ আজ রাতেই চেরাই করতে হবে তাদের। গাছগুলো স্তূপ হয়ে পড়ে আছে টিনের ছাউনির নিচে। সেদিকে তাকিয়ে হারু ব্যাপারীর মুখটা যেন আরও তিতা হয়ে উঠল। সে আবারও গাল দিতে লাগলো। ঠিক সেই মুহূর্তে তাদের অবাক করে দিয়ে আলাল খাঁর ঘর থেকে বের হয়ে এলো আলাউদ্দিন ম্যানেজার। সে সোজা হেঁটে এলো তাদের দিকে। তারপর খানিক রহস্যময় ভঙ্গিতে বলল, খাঁ সাহেব তোমাকে ডাকে। আমাগো? হারু আর হানিফ ভারী অবাক। এই মুহূর্তে আলাল খাঁ তাদের ডাকার কথা নয়। হ, তোমাগো। কেন? সেইটা আমি কি জানি, তোমরা নিজেরাই গিয়া হইন। হারু আর হানিফ যুগৎপৎ ভয় ও কৌতূহল নিয়ে আলাল খাঁর ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে দরাজ গলার পল্লীগীতি ভেসে আসছে। তারা দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে আলাল খাঁ তাদের ডাকলেন। ঘরে ঢুকেই থমকে গেল হারু আর হানিফ। ঘরের একপাশে রাইস মিলের সেই মেয়েটি বসা, তার পরনে ঝলমলে রঙিন পোশাক। খানিকটা সেজেছেও সে। হানিফ আর হারুকে দেখে আলাল খাঁ উঠে দাঁড়ালো। তারপর বলল, আজ রাইতে এইখানে থাকো তোমরা, কাইল বেয়ানে আমি আইতেছি। জরুরি আলাপ আছে, সাবধান, আর কোনো অঘটন যেন না ঘটে। হারু আর হানিফ বোকার মতো আলাল খাঁর দিকে তাকিয়ে রইল। আলাল খাঁ অবশ্য আর কোনো কথা বললেন না। তিনি বিড়ালের মতো নিঃশব্দে ঘর থেকে বের হয়ে গেলেন। তার জন্য সমিলের সামনে নৌকা অপেক্ষা করছে। নৌকার মাঝি জয়নাল অন্ধকারে তাকিয়ে আছে আলাল খাঁর ঘরের বন্ধ দরজার দিকে। রাতে বাড়িতে ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দুলাল খাঁ বিলের তাজা পাঙাশ ও বোয়াল মাছের ব্যবস্থা করেছেন। মুগ ডাল দিয়ে খাসির মাথা, নানা পদের সবজি, ছোট মাছের চচ্চড়ি থেকে শুরু করে পুঁটি মাছের কড়কড়া ভাজা অবধি। মারুফ খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আজ খেতে বসে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছে। তানিয়া অবশ্য তেমন কিছুই খাচ্ছে না। আলাল খাঁ তানিয়ার দিকে তাকিয়ে বললেন, কি বৌমা, ওই রকম পাক্ষির ঠোঁটে খাইলে হইব? এখনই তো খাওয়ানোর সময়, এখন না খাইলে আর কখন খাইবা? তানিয়া মৃদু হাসল, না মামা, আমি খুব আরাম করেই খাচ্ছি। না না, মোটেও আরাম করে খাইতেছ না। আরে তুমি হইলা ভাইগনা বউ, তোমার যত্ন আত্মি সবার আগে। তুমি যদি তৃপ্তি করিয়া না খাইতে পারো, তাহলে তো মামা বড়ের বদনাম। আলাল খাঁকে আজ বেশ অন্যরকম লাগছে। সাধারণত এমন চনমনে তাকে দেখা যায় না। এই কয়দিনেও মারুফ তাকে এমন ফুরফুরে মেজাজে দেখেনি। মারুফ পাশ থেকে বলল, ও এমনিতেই খুব কম খায় মামা, আজকেই সবচেয়ে বেশি খাচ্ছে। আলাল খাঁ হাসলেন, তোমাগো তেমন যত্ন অত্তি করতে পারলাম না ভাইগনা, নানান ঝামেলায় দিন যায়, বাড়িতে লোকজনও তেমন নাই। তার উপর তোমার নানির অবস্থা তো দেখছই। মায় আজ কত বছর হইল বিছানায় শোয়া, চলতে ফিরতে পারে না, কথাবার্তাও তেমন কইতে পারে না, কানে হনে না ঠিকঠাক, বিছানায় প্রস্রাব পায়খানা করে। এখন নিজের মারে তো আর ফাইলাই দিতে পারি না। এদিকে তারে দেহার মতো আলাদা কোনো লোকজনও নাই। গ্রামগঞ্জেও আজকাল ঘরে কামকরণের মানুষ পাওয়া যায় না, যা করণে নিজেকেই করতে হয়। জি মামা, নানিজানের অবস্থা তো খুবই খারাপ। হ, বয়সের আগেই মাই ভাঙিয়া পড়ছে। তা ভাইগনা, তোমরা তাইলে পরশু বিকেলে রওনা দিবা? জি মামা, আরও বেশ কিছুদিন থাকার ইচ্ছে ছিল, কিন্তু অফিসের কারণে চলে যেতে হবে। তবে এখন থেকে সময় পেলেই চলে আসব। আর এইখানটায় কিন্তু আমি একটা ঘরও করতে চাই মামা। দুলাল খাঁ কিছু বলতে চাইছিল, তাকে চোখে ইশারায় থামিয়ে দিয়ে আলাল খাঁ বললেন, কোনো সমস্যা নাই ভাইগনা, এই বাড়িতে তো তোমারও হক আছে, তোমার মার ভাগের জমিনও আছে, না থাকলেই বা কি? তুমি আমাকে ভাইগনা, তোমারে কি আর কোনোদিন সৎ ভাইগনার মতো দেখছি? তুমি বলতে পারবা সেই ছোটকালের কথা মনে আছে, নাকি ভুইলা গেছো? না মামা, ভুলবো কেন? আপনাদের আদর স্নেহের কথা আমি কোনোদিনও ভুলবো না। তাইলে তুমি ওইসব নিয়ে ভাইবো না, তুমি চাইলে পাকা ঘর তুলতে পারো। না না, পাকা ঘর কেন করব? আমি মামা সময় পেলেই বৃষ্টির মৌসুমে এসে থাকবো। তানিয়ারও খুব শখ, এই জন্য ঠিক আগের সেই ঘরটার মতোই একটা ঘর করতে চাই, টিনের, কাঠের পাটাতনের ওপর দোতলার মতো থাকবে, তার উপর টিন। আলাল খাঁ প্রশ্রয়ের হাসি হাসলেন, তুমি কাইল আমারে জায়গা দেখাই দিও, কোনহানে ঘর তুলতে চাও, আমি লোক দিয়া ভিটামাটির কাইটটা উঁচু করে রাখবো নে, তুমি আইসা খালি ঘরখানা উঠাইবা। আর মামা হিজল গাছ, ওইটার ব্যবস্থাও হইব, তুমি কোনো চিন্তা করো না। মারুফের আচমকা মন খারাপ হয়ে গেল। এত চমৎকার মানুষগুলো সম্পর্কে ভেতরে ভেতরে এই কদিন কি একটা বাজে ধারণায় না সে পুষে রেখেছিল। তানিয়ার দিকে তাকিয়ে সে হাসল। আলাল খাঁ বললেন, তোমরা খাও, আমার আবার একটু তাড়া আছে, উঠতে হইব। তাছাড়া পরশু খুব ভোরে চলে যাইতে হইব গঞ্জে, কিছু কাজটাজও গুছাইতে হইব কাল। মারুফ মাথা নেড়ে সাই দিল।
রাতে সে তানিয়াকে নিয়ে আবার পুকুর ঘাটে বসলো। আকাশ পরিষ্কার, ফুরফুরে দক্ষিণ হাওয়া বইছে। মারুফ বলল, মন খারাপ লাগছে? হুম। তানিয়া ম্লান গলায় বলল, আবার আসবো তো। কবে? এখনো জানি না, তবে আসবো। তুমি কখনো কথা দিয়ে রাখো? ঢাকায় গিয়েই ভুলে যাবে। রাখি না? তাহলে তোমার সঙ্গে বিয়েটা হলো কি করে? বিয়ে করবে বলে তো কখনো কথা দাওনি। এই জন্যই হয়েছে, কথা দিলে আর হতো না। মারুফ হাসল। তোমার ঢাকায় যেতে ইচ্ছে করছে না? একদম না। আচ্ছা, তুমি সত্যি সত্যি এখানে একটা ঘর করবে? কথা দেব? মারুফ দুষ্টুমির ভঙ্গিতে বলল। তারপর দেখা গেল ঘরটা আর হলো না। তানিয়া হাত বাড়িয়ে মারুফের কাঁধের কাজটা চেপে ধরল। মারুফ কপট ব্যথা পাওয়ার ভঙ্গি করে বলল, তুমিও কিন্তু একটা কথা রাখোনি। কি কথা? তানিয়া ভারী অবাক হলো। সেদিন রাতে কিছু একটা বলতে চাইছিলে, কিন্তু তারপর আর বলনি। বলেছ অন্য কথা। অন্য কথাটাও বলতে চাইছিলাম, কিন্তু যেটা আসল কথা সেটা তো বলনি। তাহলে যেটা বলছি সেটা নকল? মারুফ হার মানল। আচ্ছা বাবা, যখন ইচ্ছা হয় বলো, আমি অপেক্ষায় থাকব। তানিয়া খানিক চুপ করে থেকে বলল, আমার ইচ্ছে ছিল যখন ঝুম বৃষ্টি হবে তখন তোমাকে বলবো। সেদিন তো ঝুম বৃষ্টি ছিল না, এই জন্য বলিনি। তবে পরের বৃষ্টির দিন অবশ্যই বলবো। মারুফ আচমকা তানিয়াকে কাছে টেনে নিল। তারপর কানের কাছে চুলের ভেতর নাক ডোবাতে ডোবাতে বলল, আমায় তোমার আঁচল জুড়ে রেখো, গন্ধে মেখো আমার বুকের ঘ্রাণ। ক্লান্ত দিনে ঋণের হিসেব শেষে আমায় দিও তোমার সকল গান। খুব ভোরে মারুফের ঘুম ভাঙালেন আলাল খাঁ। তারপর পকেট থেকে একটা প্লাস্টিকের প্যাকেট বের করলেন। প্যাকেটের ভেতরে একটা চিঠি। তিনি চিঠিটা বের করতে করতে বললেন, তোমার মাই আমার একটা চিঠি দিছিলেন, সেই চিঠির জবাব লেখার চেষ্টা করছিলাম, কিন্তু একটু যেন ইতস্তত করছিলেন আলাল খাঁ। মারুফ বলল, কিন্তু কি? আলাল খাঁ বিব্রত ভঙ্গিতে বললেন, শরমের কথা কি বলবো ভাগনা, জানোই তো পড়াশোনা খুব একটা করতে পারি নাই। চিঠি তো লিখছি, কিন্তু চিঠি ভর্তি বানান ভুল। তুমি যদি একটু দেখা দিতা। মারুফ হাসল। বানান ভুলে কিছু হবে না মামা, আপনি দেন, আমি মার কাছে পৌঁছে দেব, মা বুঝবেন। না না ভাইগনা, তুমি একটা কাজ করো, বানানগুলো একটু ঠিক করে দাও। এই নাও কলম। আলাল খাঁ পকেট থেকে একটা কলম বের করে মারুফের হাতে দিলেন। আলাল খাঁর সারল্যে মুগ্ধ হয়ে গেল মারুফ। সে তার হাত থেকে কলমটা নিল। আসলেই ছোট্ট চিঠিখানা ভর্তি ভুল বানানের ছড়াছড়ি। সেই চিঠির উপরেই ভুল বানান কেটে কেটে পাশে নিজের হাতে শুদ্ধ শব্দগুলো লিখে দিতে থাকলো। তারপর বলল, এখন কি এটা দেখে আবার লিখবেন মামা? আলাল খাঁ বললেন, আবার লিখতে পারলে তো ভালোই হইতো, কিন্তু এইটুকু লিখতেই আমার জান বাইর হইয়া গেছে, সারা রাত লাগছে। অহন আবার লিখতে গেলে দিন চইলা যাইব। আর লেখা লাগবো না, তুমি তো নিজের হাতেই বানান ঠিক করে দিছো, এতেই হইব। মারুফ বলল, আচ্ছা। আলাল খাঁ চিঠিটা আবার প্লাস্টিকের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে মারুফকে দিতে দিতে বললেন, এইটা তোমার মায়েরে দিও। আর বুঝিরে বইল, সে জানি নিজে একবার মা বাপের কবজ জেরাত করতে আহে, কত বছর হইল আহে না। এই জমিজমা ঘর বাড়িতে তারও তো হক আছে, আছে না? অন্যের হক কতদিন আমরা বইয়া বেড়াবো, কও? মারুফ মৃদু হাসল। আলাল খাঁ বললেন, আমার আইজ দিন রাত কাজ, তোমাকে লগে আর কাইল দেখা হইব। কাইল সহাল সহালই আমার আবার চইলা যাইতে হইব জেলা শহরে, 2 দিন থাকুন লাগবো সেখানে। তোমরা তো কাইল বিকালেই রওনা করবা। রায়গঞ্জ থেকে লঞ্চ ছাড়বো রাত 9টায়। আগে ভাগে গিয়া সেখানে একলা একলা বৈশা থাওয়ানের কাম নাই। আমি রিজার্ভ ট্রলার বইলা রাখবো নে, সন্ধ্যার দিকে রওনা করলেই হইব। মারুফ বলল, আচ্ছা মামা। আলাল খাঁ আর বেশি কথা বাড়ালেন না। তিনি চলে যেতেই মারুফ চিঠিটা আবার খুলল। চিঠির ভাষা কেউ শিখিয়ে দিলেও আলাল খাঁ তার নিজের হাতেই কাঁচা অক্ষরে লিখেছেন। শ্রদ্ধেয় বুজান, আশা করি পরম করুণাময়ের অসীম কৃপায় কুশলেই আছেন। পর সমাচার এই যে, জন্মের পর হইতেই আপনারে আমরা আপন বড় বোন হিসেবেই জ্ঞান করি। মনে পড়ে না কোন দিন আপনার সহিত কোনো প্রকার অবাধ্যতা করিয়াছি কিনা। নিজ অগসরেও কখনো যদি তেমন করিয়া থাকি, তাহা হইলে নিজ গুণে ক্ষমা কইরা দিবেন। বুঝান, যেই কারণে আপনার নিকট এই পত্রখানা প্রেরণ করিতেছি, তাহা জানিয়ে আপনি হয়তো
আনন্দিতই হইবেন। যত দ্রুত সম্ভব আপনার মরহুম আব্বাজানের সম্পত্তিতে আপনার যেই হক রহিয়াছে তাহা আপনাকে বুঝাইয়া দিতে চাই। অনেক দিন তো আমরা উহা রক্ষণাবেক্ষণ করিয়া আমানতকারীর ভূমিকা পালন করিলাম, একই সঙ্গে কিছু কিছু ভোগ করিয়াও এক প্রকার ঋণীও হইয়া গেলাম। এইবার আপনি নিজের সম্পত্তি নিজে বুঝিয়া নেন, তাহা হইলে আমাদের ঋণ এবং দায় উভয়ই অনেকাংশে লাঘব হইব। আপনি চিঠি পাওয়া মাত্রই অতি সত্বর নীলতলির উদ্দেশ্যে যাত্রা করিবেন। আমরা আপনার পথ চাইয়া রইলাম। ইতি আপনার স্নেহধন্য আলাল দুলাল। সাফিয়ার শরীর খুব খারাপ। তার ছোট বোন এসেছে তাকে দেখতে। আজ দুপুর থেকেই পানি ভাঙছে সাফিয়ার, সঙ্গে তীব্র যন্ত্রণা, হাত পা ফুলেও ভয়াবহ অবস্থা। মুখ দেখে মনে হচ্ছে রক্তশূন্য। বুড়ি সারাক্ষণ মায়ের পাশে বসে আছে। তার হাঁসের বাচ্চাগুলো সকাল থেকে কিছু খায়নি সে নিজেও। কিন্তু সেসব দিকে তার খেয়াল নেই। সে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। গত বেশ কিছুদিন থেকেই তার খালা তার মায়ের দেখাশোনা যত্নের বিষয়ে নানা কথা বলছেন। বুড়ির ধারণা এই কদিনে সে অনেক বড় হয়ে গেছে। নারী শরীরের নানান রহস্যময় গোপন জটিল ব্যাপার স্যাপার সে একটু একটু করে বুঝতে পারছে। কিন্তু তাকে জন্ম দিতে গিয়েও যে মায়ের এমন কষ্ট হয়েছিল এটি সে মেনে নিতে পারছে না। বুড়ির ছোট খালা বারবার তাকে খেতে যেতে বলছে, কিন্তু বুড়ি কিছুতেই মায়ের কাছ থেকে নড়ছে না। তার খুব ইচ্ছে করছে মায়ের মুখটা কোলের মধ্যে নিয়ে মাকে জড়িয়ে ধরে বসে থাকতে। আচ্ছা, তার যখন পেট ব্যথা করে বা জ্বর হয়, মা যদি তার কোলের মধ্যে নিয়ে জড়িয়ে ধরে রাখে, তখন তার সব কষ্ট কিভাবে উধাও হয়ে যায় বুড়ি জানে না। কিন্তু বিষয়টা বুড়ির খুব অবাক লাগে। তার এখন ইচ্ছে হচ্ছে মাকেও তেমন করে ছোট্ট কোলের মধ্যে জড়িয়ে ধরে রাখতে। আচ্ছা, তাহলে মারও কি আমার মতোই ভালো লাগবে? মার কষ্ট কি একটু কমবে? পাশের বাড়ির রহিমার বয়স তার চেয়ে কম। সেই রহিমার মা দ্বিতীয় সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেলেন। তারপর রহিমার বাবা আরেকটা বিয়েও করেছেন। সেই সৎমা রহিমাকে যে কি অত্যাচার করে! সারাক্ষণ অমানসিক খাটায়, ঠিকমতো খেতেও দেয় না। তার উপর পান থেকে চুন খসলেই গায়ে হাত তোলে। রহিমার বাবাটাও কেমন বদলে গেছে। সৎমা যা বলেন তাই শোনেন। আচ্ছা, তার মায়েরও যদি এমন কিছু হয়? তার বাবা তো এমনিতেই কোনো কিছুর খোঁজ রাখে না। তখন কি হবে? বুড়ি আর ভাবতে পারছে না। তার খুব কান্না পাচ্ছে। বুড়ি হঠাৎ আবিষ্কার করল সে কাঁদছে। তার প্রচণ্ড ভয় করছে। তার ভয়ের কারণ হারু কাকু। মা না থাকলে হারু কাকু তো রোজ বাবার সঙ্গে বাড়ি আসবে। তখন তখন কি হবে? আতঙ্কে বুড়ির দম বন্ধ হয়ে আসতে লাগলো। তার মনে হলো মায়ের যদি কিছু হয়ে যায় তাহলে সেও আর বাঁচবে না। সেও মায়ের সঙ্গে সঙ্গে চলে যাবে। মা ছাড়া এই পৃথিবীতে সে এক মুহূর্তও থাকতে চায় না। নীলতলিতে আজই শেষ রাত মারুফ আর তানিয়ার। দিনভর নানা রকম পরিকল্পনা করেই কেটেছে তাদের। তবে তানিয়ার মন খারাপ। সে চেয়েছিল নীলতলির শেষ রাতটাই অন্তত বৃষ্টি হোক, তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে সে মারুফকে নিয়ে পুকুরের শান বাঁধানো ঘাটে নেমে গলা অবধি ডুবিয়ে ভিজতে চায়। কিন্তু সে ইচ্ছা পূরণ হলো না। ঝকঝকে থালার মতো পরিষ্কার আকাশ, সেই আকাশ দেখে তানিয়ার কান্না পেয়ে গেল। তার কেন যেন মনে হচ্ছে এখানে আর কখনোই আসা হবে না তাদের। এটাই শেষ আশা। মারুফ নানা উপায়ে তার মন ভালো করার চেষ্টা করছে। পরের বার এলে কি হবে সে বিস্তারিত বর্ণনা করছে, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। আজ হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। চারপাশটা কেমন থম ধরে আছে। কোথাও কোনো শব্দ নেই, কম্পন নেই। গাছের পাতা অবধিও নড়ছে না, যেন প্রলয়ঙ্করী কোনো ঝড়ের প্রস্তুতি নিচ্ছে প্রকৃতি। তানিয়ার কি হলো কে জানে। সে মারুপের কাঁধে এলিয়ে পড়ল। তারপর ফিসফিস করে বলল, আমার খুব ভয় করছে মারুপ। মারুপ অবাক গলায় বলল, ভয়? কিসের ভয়? আমি জানি না মারুপ, কিন্তু আমার প্রচণ্ড ভয় করছে। আমি তোমাকে বোঝাতে পারবো না। মারুপ দু হাতে তানিয়ার মুখ তুলে ধরল। তারপর বলল, ধুর বোকা, এখানে ভয় কিসের? তানিয়ার মুখ শুকিয়ে গেছে। সে শুকনো গলায় বলল, আমি জানি না, কিন্তু টের পাচ্ছি কোন একটা ভয়াবহ বিপদ ঘটতে যাচ্ছে। কিসের বিপদ? আমি জানি না, কিন্তু সত্যি বলছি, ভয়াবহ কোনো বিপদ। মারুফের আচমকা মনে হলো তানিয়া যা বলছে তা সত্য, কিন্তু একথা তার কেন মনে হলো সে জানে না। তবে তানিয়ার ভয়টাকে তার আর অমূলক বা হেসে উড়িয়ে দেওয়ার মতো কোনো বিষয় মনে হচ্ছে না। মনে হচ্ছে অমোঘ কোনো এক সত্য। তানিয়া মারুফের কানের কাছে মুখ নিয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি আর এখানে থাকবো না মারুফ।
এক মুহূর্তও না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই অবশ্য রাতের ভয়টাকে দুঃস্বপ্ন ছাড়া আর কিছুই মনে হলো না মারুফের। ঝলমলে আলোর সকাল ভয়হীন নতুন এক দিন নিয়ে এসেছে। তানিয়া অবশ্য তখনও ঘুমোচ্ছে। আলাল খা খুব ভোরে বেরিয়ে গেছেন, মারুফের সঙ্গেও দেখা করে যেতে পারেননি। জেলা শহরে তার জরুরি কাজ পড়ে গেছে। দুলাল খা বললেন, রাইতে লঞ্চে খাওয়ানোর জন্য টিফিন গাড়িতে কইরা খাবার দেয়া দিই। মারুফ বলল, না মামা, এমনিতেই যাত্রাপথে লঞ্চে ভারী কিছু খেতে ইচ্ছে করে না। তাছাড়া এই টিফিন ক্যারিয়ারে করে আলু ঝোল তরকারির খাবার টানাও একটা ঝামেলা। তাইলে অন্য কিছু দিয়া দিই। আর তোমাকে ট্রলার আইব মাগরিবের আজানের পরপর। যাইতে বেশিক্ষণ লাগবো না, লঞ্চ ছাড়ানোর অনেক আগেই চইলা যাইতে পারবা। আচ্ছা মামা। কিন্তু ঘুম থেকে উঠে ট্রলারের কথা শুনে দমে গেল তানিয়া। সে বলল, 1 ঘন্টা এই ট্রলারের ইঞ্জিনের শব্দে বসে থাকতে হবে? কি বিকট শব্দ তুমি জানো? মাথা ধরে যাবে, 3 দিনেও আর সারবে না। মারুফ বলল, কিন্তু নৌকায় গেলে যে সময় লাগে তাতে করে তো রাত হয়ে যাবে অনেক। তার উপরে রাতে ঝড় বৃষ্টি শুরু হলে তো ঝামেলা। মারুফের কথায় যুক্তি আছে, কিন্তু তারপরও মানতে চাইল না তানিয়া। সে বলল, সন্ধ্যার সময় রওনা করার কি দরকার? তার চেয়ে দুপুরের দিকেই নৌকা করে রওনা দিয়ে দিই। সন্ধ্যার দিকে পৌঁছে গেলাম, তাছাড়া দিনের আলোতে দেখতে দেখতেও যেতে পারলাম। মারুফ আর কথা বাড়ল না। সে দুলাল খাকে ঘটনা বলল। দুলাল খা শুনে আতকে ওঠায় গলায় বলল, কি বলো ভাইগনা? আজকালকার আসমানের ভরসা আছে? যখন তখন ঝড় তুফান শুরু হইতে পারে। তার উপর তোমরা জানো না সাঁতার। আর আজ তোমাদের ছোট মামানিও একটু ভালো মন্দ রান্না করছে, না খাইয়া যাইবা কেমনে? মারুফ পড়েছে উভয় সংকটে। সে এখন কি করবে? শেষ অবধি তাকে এই সংকট থেকে উদ্ধার করলো বুড়ি। সে পাগলের মতো ছুটতে ছুটতে এসে হাজির হলো খাবাড়িতে। না ঘুমানো না খাওয়া বুড়িকে দেখে আতকে উঠল মারুফ। সে বলল, কি হয়েছে বুড়ি? তোমাকে এমন লাগছে কেন? বুড়ি কাঁদো কাঁদো গলায় বলল, আমার মা মইরা যাইতে আছে। আপনারা আহেন, আমার মায়েরে বাঁচান, আমার মা মইরা যাইতে আছে। বুড়ির কণ্ঠ শুনে ঘর থেকে বের হয়ে এলো তানিয়া। বুড়ির অবস্থা দেখে সে হকচকিয়ে গেল। তাকে দেখেই হাউমাউ করে কেঁদে ফেলল বুড়ি। মায়ের অবস্থা দেখে হতবিহ্বল বুড়ি কি করবে বুঝে উঠতে পারছিল না। হঠাৎ তার মনে হলো, খাবাড়িতে শহর থেকে দুজন শিক্ষিত মানুষ এসেছে। তারা হয়তো কোনো না কোনোভাবে তার মায়ের জন্য কিছু একটা করে ফেলতে পারে। তাই সে পাগলের মতো ছুটে এসেছে। বিধ্বস্ত ভীত সন্ত্রস্ত বুড়িকে দেখেই ঘটনা আঁচ করতে পেরেছে তানিয়া। সে মারুফের দিকে তাকিয়ে বলল, একটু চলো তো আমার সাথে। মারুফ কিছু বুঝল না, কিন্তু তানিয়া আর বুড়ি তখন ছুটতে শুরু করেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত মারুফও তাদের পিছু নিল। যদিও বুড়িদের বাড়ির সামনে গিয়ে মারুফকে আর বাড়ির ভেতরে ঢুকতে দিল না তানিয়া। খালপাড়ে পড়ে থাকা একটা গাছের গুড়ির উপরে বসে রইল সে। বুড়িদের বাড়িতে উঠান ভর্তি মানুষ গিজগিজ করছে। তাদের বেশিরভাগই আশেপাশের বাড়ির নানা বয়সের মহিলা। ঘরের ভেতর থেকে বিভিন্ন রকমের শব্দ ভেসে আসছে। বুড়ি যখন তানিয়াকে নিয়ে ঘরের ভেতর ঢুকলো, তখন দোয়া দুরুদ পড়ে ফু দেওয়া হচ্ছে সাফিয়াকে। পক্ক কেশ শক্তপোক্ত এক বৃদ্ধা সাফিয়ার মাথা কোলে নিয়ে চামচে করে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করছে। তানিয়া কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বুঝলো ইনি একজন দায়। সাফিয়া ব্যথা কমানোর জন্য কোনো হুজুরের বিশেষ ধরনের পড়া পানি তাকে খাওয়ানোর চেষ্টা করছে বৃদ্ধা দায়। কিন্তু সেই পানি পড়া সাফিয়ার ঠোঁটের কোল গড়িয়ে গাল বেয়ে পড়ে যাচ্ছে বাইরে। সাফিয়া পলকহীন তাকিয়ে আছে ছাদের দিকে। তার চোখ শূন্য, মুখ নীলবর্ণ, শরীরের নিচের অংশ ভেজা। এরকম দৃশ্য তানিয়া আগে কখনো দেখেনি। মুহূর্তের জন্য তার মনে হলো চারপাশের পৃথিবীটা যেন কাঁপছে। সে ডাক্তার না, এর আগে কখনো কোনো মেয়ের প্রসবকালীন অবস্থা সে দেখেনি। আজ এই মুহূর্তে তার নিজের প্রতি খুব রাগ হতে লাগলো। মেয়েটা তার চোখের সামনে মারা যাচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তানিয়া আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বুড়ি আচমকা তানিয়ার গায়ের জামা ধরে হেঁচকে টান দিয়ে চিৎকার করে বলল, আমার মা মইরা যাইতেছে, আমার মাই, আমার মায়েরে আপনি বাঁচান। বুড়ির দৃঢ় ধারণা, শহর থেকে আসা সুশ্রী চেহারা শিক্ষিত এই মেয়েটি হয়তো তার মাকে বাঁচিয়ে তুলতে পারবে। এর আগে কখনো নিজেকে এত অসহায়, এত অপংক্তেও লাগেনি তানিয়ার। সে ভিড় ঠেলে সাফিয়ার কাছে গিয়ে বসল। তারপর একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চেপে ধরল। শরীরটা সামান্য কাঁপছে সাফিয়ার। মৃদু শ্বাস বইছে। তানিয়াকে দেখে তার ভাবলেশহীন চোখ জোড়া যেন সামান্য হলেও উজ্জ্বল হয়ে উঠল। তানিয়া আশেপাশে তাকিয়ে কাকে কি বলবে বুঝতে পারল না। তারপর উদ্দেশ্যহীনভাবে বলল,
ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আশেপাশে কোনো ডাক্তার নেই। ওনাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তানিয়া কথা শেষ করে চারিদিকে তাকালো, কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দেখালো না, যেন তার কথা কেউ শুনতেই পায়নি। সকলেই নিষ্পদ পাথরের মূর্তির মতো স্থির দাঁড়িয়ে রইল। তানিয়া আবারও বলল, ওনার হাজব্যান্ড কোথায়? তাকে খবর দিতে হবে। তাকে খবর দেন প্লিজ। তানিয়ার কথা শেষে আবারও সেই অসহ্য নৈঃশব্দ। তবে সেই নৈঃশব্দ ভেঙে কথা বলে উঠলেন পক্কদেশ দায়। তিনি শক্ত, ক্ষণক্ষণে, কিন্তু আত্মবিশ্বাসী গলায় বললেন, এত চিন্তার কিছু হয় নাই। এই হাতে 150 পোলামাইয়া হাওয়াইছি, মরা পোয়াতি যেতা করছি। আপনারা টাউনে থাহেন, সর্দি হইলে বড় ডাক্তার দেখান, হাসপাতালে যান। আপনাগো মোমের শৈল, আমাগো শৈল মোমের না। তানিয়া বেপরোয়া ভঙ্গিতে বলল, আপনি বুঝতে পারছেন না, ওনার অবস্থা আসলেই খারাপ। বৃদ্ধা হঠাৎ সাফিয়ার মাথাটা তার কোলের থেকে নিচে নামিয়ে রেখে উঠে দাঁড়ালেন। তারপর বুড়ির ছোট খালার দিকে তাকিয়ে বললেন, আমার বোরকা খান দে। বুড়ির ছোট খালা সন্ত্রস্ত গলায় বললেন, কেন বু, বোরকা দিয়া কি করবেন? বৃদ্ধা কঠিন স্বরে বললেন, টাউনের তন এত বড় ডাক্তার আনলে আমারে আবার ডাকছস কেন? হেই তো দেহি সব বোঝে, জানে, হনে। হেলে আমার দরকার কি? চামড়ায় ভাঁজ পড়ল পোলামাইয়া বিয়াইতে বিয়াইতে, আর অবস্থা ভালো না খারাপ হেইডা নাকি আমি বুঝি না। বুড়ির ছোট খালা 2 হাত জোড় করে মিনতি করার ভঙ্গি করে বলল, আপনি কিছু মনে করেন না বউ, হে আপনারে চেনে নাই। আমরা তো জানি আপনি কি পারেন না পারেন। আপনি হইলে আমাদের ধারে ফেরেস্তা। বৃদ্ধা দাইকে শেষ অবধি বুঝিয়ে সুজিয়ে আবার বসানো গেলেও তার মুখ থামানো গেল না। বুড়ির ছোট খালা তানিয়াকে টেনে বাইরে নিয়ে এলেন। তারপর আড়ালে নিয়ে গিয়ে বললেন, আফা, এখন টাউনে নেওয়ানের মতো অবস্থা তো নাই। তানিয়া উত্তেজিত গলায় বললেন, কেন নেই? ওনার অবস্থা খুবই খারাপ আপু, খুবই খারাপ। আপনার চাইতে আমাকে চিন্তা কি কম আফা? কম না। আমার মায়ের পেটের আপন বইন, কিন্তু আপা, শহরে নিতে হইলে এখন ট্রলার ভাড়া করা লাগবো, অনেক টাকাটুকির ব্যাপার। তারপর ডাক্তার খরচ, আর গেলেই তো সিজার দিব, টাকা আর টাকা। আমাকে ঘর বাড়ি বেচলেও অত টাকা হইব না। তানিয়া খপ করে তার হাত ধরে ফেলল। তারপর বলল, টাকার চিন্তা আপনি করবেন না, টাকা আমি দিব, ট্রলারের ব্যবস্থা আমি করব। আমরা আজ চলে যাচ্ছি, একটু পরে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা হব। আমাদের ট্রলারে নিয়ে যেতে পারবো। বুড়ির ছোট খালা যেন একটু থমকালেন, দাঁড়িয়ে কি চিন্তাও করলেন। তারপর ছুটে গেলেন ঘরের দিকে। তানিয়া একা দাঁড়িয়ে রইল দীর্ঘ সময়। সে জানে না কি করবে, কিন্তু চোখের সামনে এভাবে একটা মানুষকে মরতে দেওয়া যায় না। যেভাবেই হোক সে অবশ্যই সাফিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তানিয়ার আশা অবশ্য পূরণ হলো না। ছোট খালা এলেন থমথমে মুখ নিয়ে। এসেই বললেন, আফা, নেওন যাইব না। এলাকার ময় মুরব্বী আছে, আমার মা আছে, বুজির দেওর ভাসুর আছে, তাকেও অনুমতি নাই। তার উপর দুলাভাই বাড়িতে নাই, তার অনুমতি ছাড়া নেওন যাইব না। তারও খবর পাঠানো হয়েছিল তার মিলে, কিন্তু সে মিলেও নাই, কই আছে কেউ জানে না। আর তারপরও জোর কইরা নিয়ে গেলাম, কিন্তু শেষে যদি কোনো অঘটন ঘটে, তাইলে হ্যার দায় কেডা নিব? ছোট খালার যুক্তি অকাট্য। তারপরও তানিয়া নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। মারুফ তখনও ঠাই বসে আছে সেখানেই। তানিয়া যখন বুড়িদের বাড়ি থেকে বের হয়ে এলো, বুড়ি তখনও আম গাছতলায় হেলান দিয়ে দাঁড়িয়ে। তার একটা হাত বুকের কাছে, আরেকটা হাত সে হেলান দিয়ে আছে আম গাছে। সে নিষ্পলক তাকিয়ে আছে তানিয়ার দিকে, যেন তার মায়ের বেঁচে থাকার শেষ আশাটুকু ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে দূরে। তার চোখের কোণে শুকিয়ে যাওয়া কান্নার দাগ। সে একবার হাতের উল্টো পিঠে সেই শুকনো দাগটা মোছার চেষ্টা করল, তারপর আবার তাকিয়ে রইল ঠিক এতক্ষণ যেমন ছিল। তানিয়া আর একবারও ফিরে তাকালো না পেছনে। সে জানে বুড়ির চোখে তাকানোর সেই শক্তি আর তার নেই। নীলতলি থেকে সবচেয়ে কাছের বাজারের নাম রাংতা। এখানে অবশ্য বড় কোনো প্রয়োজনে মানুষ আসে না, তবে বাজারটিকে চোর বাটপাটদের আড্ডাখানাই বলা যায়। হরহামেশা দেশি চোরাই মদ, তাস, লুডু, হাউজিতে জোয়ার আড্ডাও চলে দেদার। সেখানে আকণ্ঠ মদ গিলে পড়ে আছে হানিফ করাতি। হারু ব্যাপারী বার কয়েক তার গালে চড় থাপ্পড় মারল, কিন্তু তাতেও তার হুঁশ হলো না। শেষ অবধি পুরো এক জগ পানি ঢেলে জাগাতেই হলো তাকে। হারু বলল, তুই যে এমন দিনে দুনিয়া আন্ধার করে ফেলাইতেছোস, কাম করবো কেডা? হানিফ চোখ ডলতে ডলতে বলল, কি এর কাম? হারু বা হাতের উল্টো পিঠে হানিফের মাথায় চাটি মেরে বলল, শালা হারামি,
মনে নাই? মনে একটু পড়তেছে, আবার পড়তেছে না। আজ সন্ধ্যায় ঘটনা ঘটাইতে হইব, মনে নাই? খাঁ সাহেবের ভাগনা আর ভাগ্নির বোর ঘটনা আজই। হানিফের হঠাৎ যেন মনে পড়ল। সে তড়াক করে শোয়া থেকে উঠল। কয়টা বাজে? আসরের আজান হইল কেবল। আমরা মাগরিবের আজান হইলে রওনা দিব। নীলতলি থেকে রাংতার আশপাশের নৌকা আইতে ঘণ্টাখানিক তো লাগবই। হেরা নাকি ট্রলারে আইব? ইঞ্জিনে ট্রলারের তো সময় লাগার কথা অর্ধেক। উহু, ট্রলারে আইব না। সবকিছু আগের তন খাঁ সাহেব প্ল্যান করা। প্রথমে দুলাল খা কইব ট্রলারের কথা, পরে একদম বিকেলের দিকে কইব ট্রলারের ইঞ্জিন নষ্ট, এই জন্যই শেষ সময় নৌকায় আইতে হইব। আগে ভাগে এই কথা কইলে তো বিপদ। তাইলে নৌকায় রওনা করতে চাইব দিন থাকতে, কিন্তু দিনের আলোয় রওনা দিলে তো আমাকে ঘটনা ঘটাইতে সমস্যা হইব, বোঝস নাই? এই জন্য এই বুদ্ধি। হানিফ হাসল। খাঁ সাহেব একটা আস্তা হারামজাদা। আরও আছে। কি? সব তোর জানানো লাগবো না। হানিফ অবশ্য আর কিছু জিজ্ঞাসা করল না। খিদেই তার পেট চো চো করছে। সে একটা ভাতের দোকানে ঢুকে কবজি ডুবিয়ে ভাত খেলো। তারপর হারুকে বলল, কই চল, সন্ধ্যা তো ঘনায় আইলো। জয়নাল তো নাও লইয়া সোজা এদিকে আইব না, আমাকেও তো হরিদ্বারের বিল পর্যন্ত আগাইতে হইব। হারু ব্যাপারী একটা চটের বস্তা কাঁধে তুলতে তুলতে বলল, চল। হানিফ অবাক গলায় বলল, ওই বস্তায় কি? হারু চোখ টিপে বলল, ট্রলারে ওঠ, উঠলেই বুঝতে পারবি। ছোটখাটো এই ট্রলারখানাতেই মারুফ আর তানিয়ার রায়গঞ্জ লঞ্চ ঘাটে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই ট্রলারখানা এখন হারু আর হানিফের কাছে। হারু ট্রলার স্টার্ট দিতেই হানিফ তার বস্তাটা খুলল। বস্তার ভেতরে কয়েক বোতল মদ আর লম্বা দুখানা ধারালো রামদা। হানিফ চোখ কুঁচকে বলল, ঘটনা কি? কি ঘটনা? এইগুলা কেন? এই রামদা? খাস সাপ তো কোপাকুপির কথা কিছু কয় নাই। হে স্পষ্ট করে কইয়া দিছে কারো গায়ে যেন কোনো আঘাত না করা হয়। নাওখান খালি ডুবাই দিতে হইব। পোলামাইয়া দুইজনের একজনও সাঁতার জানে না, এমনিতেই পানিতে ডুইবা মরব। সবাই ভাবব নৌকা ডুইবা দুর্ঘটনায় মরছে, কেউ যাতে সন্দেহ করতে না পারে। এই জন্যই তো এই ব্যবস্থা। কিন্তু তুই এ রামদা লইছস কেন? হারু আবার চোখ টিপল। সব যদি তুই বুঝোস, তাহলে আমি কি বুঝমু? হারু, বুঝিস কিন্তু, খাঁ সাপ ঘরের লোক, উল্টাপাল্টা কিছু হইলে কারোরই জান থাকব না। সেইটা নিয়ে তোর ভাবতে হইব না, সেইটা আমার ভাবতে দে। হানিফ অত শত বোঝে না। খুন খারাপিতে তার আপত্তি নেই, কিন্তু আলাল খাঁকে সে ভয় পায়। আলাল খাঁ স্পষ্ট বলে দিয়েছেন, রাতের অন্ধকারে তারা শুধু মারুফদের নৌকার উপরে তাদের ট্রলারটা তুলে দিবে। তারপর মারুফ আর তানিয়ার পানিতে ডুবে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করবে, ব্যাস। এরপর তাদের কোনো কাজ নেই। লাশ যেমন ছিল তেমনই পানিতে রেখে তারা ফিরে যাবে। জয়নাল মাঝি সাঁতরে পাড়ে উঠে আসবে। পরদিন সে খবর জানাবে আলাল খাঁকে। আলাল খাঁ তখন থাকবেন জেলা শহরে, ফলে তার কাছে খবর পৌঁছাতে সময় লাগবে পুলিশের কাছে পৌঁছাতেও। বাকি কাজ করবে পুলিশ। পুলিশ লাশ খুঁজে বের করবে, তারপর তদন্ত করে দেখতে হবে এটা কোনো খুন না, স্বাভাবিক নৌকাডুবির মৃত্যু। সাঁতার না জানা দুজন মানুষের নৌকাডুবিতে মৃত্যু হয়েছে, এখানে কাউকে দায়ী করার কিছু নেই। কিন্তু হারু মনে মনে অন্য কি পরিকল্পনা করেছে কে জানে। মাঝে মাঝে এই জন্যই হারুর উপর খুব রাগ হয় হানিফের। নিজের পরিকল্পনার কথা সহজে সে অন্য কাউকে বলতে চায় না। এ কারণে বার কয়েক বড় ধরনের বিপদেও পড়ে গিয়েছিল তারা। যদিও শেষ পর্যন্ত ভাগ্যের সহায়তায় কোনো রকম বেঁচে ফিরেছে, কিন্তু ভাগ্য তো আর সবসময় সাহায্য করবে না। হানিফ হারুর কাছে এসে বলল, সাবধান হারু, আলাল খার লগে কোনো চালাকি করলে বিপদ আছে। হারু বিশ্রী ভাষায় গাল দিয়ে বলল, দূর হ যা, তোরে কথা দিলাম এই রামদা কোনো কাজে লাগামো না, খালি ডর দেখামু। হারু খেয়ে খেয়ে করে বিশ্রী ভঙ্গিতে হাসছে। হানিফ অবশ্য কোনো কথা বলল না, তবে হারুর চোখের দিকে তাকিয়ে রইল। এই প্রথম তার মনে হলো এই মানুষটাকে সে যতটা ভয়ঙ্কর ভাবে সে তার চেয়েও বেশি ভয়ঙ্কর, যতটা খারাপ ভাবে সে তার চেয়েও বেশি খারাপ। তানিয়া কারো সঙ্গে কোনো কথা বলছে না। অনেক চেষ্টা করেও স্বাভাবিক হতে পারছে না সে। সাফিয়ার অবস্থাটা কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। সব ঘটনা শুনে মারুফও খানিকটা চুপ হয়ে গেছে, কিন্তু এখানে আসলে তাদের কিছু করারও নেই। তারপরও যতটা সম্ভব দুলাল খাঁকে পরিস্থিতি বুঝিয়ে বলল মারুফ, যদি তিনি কিছু করতে পারেন।
কিন্তু দুলাল খাও বিষয়টা খুব একটা পাত্তা দিলেন বলে মনে হলো না। বরং আসরের আজানের খানিক পর দুলাল খা বলল, ভাগনা, একটা সমস্যা হইয়া গেছে। কি সমস্যা মামা? এই মাত্র খবর আইলো ট্রলারের ইঞ্জিন নাকি নষ্ট হয়ে গেছে। কি বলেন মামা? কোনোভাবে ঠিক হবে না? কি সব যন্ত্রপাতি নষ্ট হইছে, নতুন কিনতে হইব। কিন্তু এখন কই থেকে কিনব? 1-2 দিন তো লাগবই। তাহলে মামা? এখন ভরসা জয়নালের নাও, আর তো কোনো উপায় দেখি না। এছাড়া তোমরা যদি আরও 2-3 দিন থাকতে পারো তাইলে একটা ব্যবস্থা করা যাইত। মারুফের অবশ্য থাকার অবস্থা নেই। অফিসে সে যোগাযোগ করেছিল, কিন্তু তার বস ভীষণ রেগে গিয়েছিল আরও 2 দিন ছুটির কথা শুনে। শেষ অবধি সন্ধ্যার আগে আগে তারা জয়নালের নৌকাতেই উঠল। কিন্তু সেই নৌকায় আজ আর সেদিন সেই আনন্দ নেই, উচ্ছ্বাস নেই, শব্দ নেই। হারিকেনের আলোয় এক স্তব্ধ বিরান জনপদ যেন নৌকাটা। জয়নাল মাঝির বৈঠায় একটানা ছলাৎ ছলাৎ শব্দ। সেই নৈশব্দ একটু চির ধরতে পারছে না, বরং সন্ধ্যা ক্রমশ রাত হয়ে উঠেছে আরও গভীর স্তব্ধতায়। দীর্ঘ সময় পর মারুফ হঠাৎ তানিয়াকে কাছে টানল। তারপর বলল, আমাদের যতটুকু চেষ্টা করার তা তো আমরা করেছি, তাই না? তানিয়া জবাব দিল না। মারুফই আবার বলল, দেখো, কোনো বিপদই হবে না। গ্রামে হয়তো এমনই হয়। আমরা দেখতে অভ্যস্ত নই বলেই হয়তো আমাদের কাছে বেশি খারাপ লেগেছে। তানিয়া আবারও জবাব দিল না। মারুফ তানিয়ার মুখটা তার দিকে ফেরালো। হারিকেনের আলোয় নৌকার ছইয়ের ভেতর থেকে তাদের লম্বা ছায়া ছড়িয়ে পড়ছে দূরে বিলের জলে। যেন কোনো প্রাগৈতিহাসিক সময় থেকে একজোড়া গুহ মানব মানবী হঠাৎ জীবন্ত হয়ে উঠে এসেছে বাস্তবে। মারুফ বলল, তুমি এত চিন্তা করো না তো, দেখবে সব ঠিক হয়ে গেছে। তানিয়া বলল, আমার কেন যেন খুব ভয় করছে মারুফ, খুব ভয় করছে। ভয় করছে কেন? আমি জানি না, কিন্তু আমার প্রচণ্ড ভয় করছে। আমার সারা শরীর কাঁপছে, দেখো। মারুফ দেখল সত্যি সত্যি তানিয়ার শরীর কাঁপছে। সে দুহাতে তানিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, কিসের ভয় বোকা মেয়ে? কোনো ভয় নেই, একদম কোনো ভয় নেই। এই তো আর কিছুক্ষণ পরেই আমরা লঞ্চে পৌঁছে যাব। তারপর কাল সকাল সকাল ঢাকা। তানিয়ার ভয় তবুও কাটছে না। সে ভয়ার্ত কণ্ঠেই বলল, আমার সম্ভবত বুড়ি মেয়েটার জন্য ভয় হচ্ছে। সাফিয়ার কিছু হয়ে গেলে ওই মেয়েটার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আর কারও হবে না। মারুফ বলল, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মারুফ তার কথা শেষ করতে পারল না। তার আগেই একটা তীব্র আলোর ঝলকানিতে ভেসে গেল নৌকার ভেতরটা। সাথে বিকট শব্দে একটা ট্রলারে ছুটে আসতে থাকলো নৌকার দিকে। জয়নাল মাঝি ঝপাত শব্দে লাফিয়ে পড়ল জলের ভেতর। প্রচণ্ড আতঙ্কে তানিয়া আর মারুফ পরস্পরকে শক্ত করে জড়িয়ে ধরল। এতক্ষণে আবছা অন্ধকারে থাকা চোখ আচমকা যেন আলোর ঝলকানিতে ঝলসে গেল। কিন্তু ট্রলারটা যেমন বিকট শব্দে আবির্ভূত হয়েছিল, ঠিক তেমনই করে আবার শান্ত হয়ে গেল। শব্দটাও থেমে গেল। আলোটা অবশ্য আর নিভল না। মারুফ কিছুক্ষণ চোখ পিটপিট করে তাকালো। সে ভেবেছিল ট্রলারটা সরাসরি তাদের নৌকার উপরে উঠে আসবে, আর সেই আঘাতে ভেঙে চুরে লণ্ডভণ্ড হয়ে যাবে তাদের নৌকাটা। সাঁতার না জানা তারা দুই অসহায় মানুষ ডুবে যেতে থাকবে এই বিলের অথই জলে। কিছুটা অবাক চোখেই সে তাকিয়ে রইল আলোর উৎসের দিকে। তারপর আলোটা চোখে শুয়ে যেতে সে নৌকার গলুয়ে উঠে এসে দাঁড়ালো। ট্রলারটা ততক্ষণে নৌকার একদম গা ঘেঁষে এসে থেমেছে। সেখানে ট্রলারের ছাদে দাঁড়িয়ে আছে হারু ব্যাপারী। তার হাতে বিশালাকার এক রামদা। চেহারায় বীভৎস ক্রূর হাসি। তার পেছনে দাঁড়িয়ে আছে হানিফ করাতি। অন্ধকারে হানিফ করাতির চেহারা দেখা যাচ্ছে না। জয়নাল মাঝি হতভম্ব অবস্থায় সাঁতরে ট্রলারে উঠল। তারপর বিভ্রান্ত গলায় বলল, কথা তো এইটা আসিল না। কথা আসিল ট্রলার খান নৌকার উপর উঠাই দিবেন। নৌকা ভাঙলে ভাঙলো, সমস্যা নাই। খাসাব তো আমার নৌকার টাকা অগ্রিম দিয়া দিছে। হারু আর হানিফ কেউই জয়নালের কথার উত্তর দিল না। হারু ব্যাপারী লাফ দিয়া মারুফদের নৌকায় নামলো। শান্ত জলে নৌকাটা এলোমেলোভাবে কেঁপে উঠল। নৌকার ছইটা পড়ে যেতে যেতেও শেষ মুহূর্তে এক হাতে নৌকার ছইটা শক্ত করে ধরে তাল সামলালো মারুফ। ভীত এবং দ্বিধাগ্রস্ত চোখে সে তাকিয়ে আছে হারু ব্যাপারীর দিকে। হারু ব্যাপারী শান্ত কিন্তু গা হিম করা কণ্ঠে বলল, ট্রলারে ওঠেন। মারুফ কাঁপা কণ্ঠে বলল, ট্রলারে? হ। কেন? কারণ ট্রলারে আপনাগো আদর যত্নের ব্যবস্থা আছে। মারুফ আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ধপাস শব্দে মারুফের গালে চড় বসালো হারু। তারপর বলল, যা বলছি সেটা কর হারামজাদা, কথা কম। তানিয়ার অবস্থা ভয়াবহ।
সে উঠে দাঁড়াতেই পারছে না। তার সারা শরীর প্রচণ্ড আতঙ্কে হিম হয়ে আছে, থর থর করে কাঁপছে সে। হারু নৌকার ছইয়ের ভেতরে ঢুকে তানিয়াকে টেনে হিঁচড়ে বের করে আনলো, তারপর দুহাতে ট্রলারের উপরে তুলে দিল। হানিফ তখনও তাকিয়ে আছে। হারু দড়ি দিয়ে মারুফ আর তানিয়ার হাত পা বেঁধে ছইয়ের নিচে ঢুকিয়ে দিল। তারপর এসে দাঁড়ালো হানিফের পাশে। হানিফ প্রশ্নবোধক চোখে তাকালো। হারু কেমন ঘোলাটে গলায় বলল, এমন মাল জীবনে কোনদিন খাইছস? খাইছস তো সব পচা গন্ধওয়ালা জিনিস। হানিফ কোনো কথা বলল না। তানিয়া মেয়েটা সুন্দর, এমন সুন্দর মেয়ে সে তার জীবনে কখনো দেখেনি। মেয়েটার উপর যে কোনো পুরুষেরই লোভ হবে, তারও হচ্ছে, কিন্তু কোনো এক অদ্ভুত কারণে তার মনের মধ্যে একটা দ্বিধাও কাজ করছে। সেই দ্বিধার কারণটা সে বুঝতে পারছে না। তার মনে হচ্ছে আলাল খা ঘটনাটা জানলে বড়সড় বিপদ হয়ে যাবে। হারু যেন হানিফের মনের কথা বুঝতে পারল। সে হানিফের কানের কাছে মুখ নিয়ে নিচু গলায় বলল, সারা রাত হাউস মিটাইয়া ফুর্তি করব, এরপর ভোর রাইতের দিকে পানিতে ফেলাইয়া দিলেই কেল্লা ফতে, এমনে মরব অমনেও মরব, তা মরার আগে একটু আমাকে শখ আহ্লাদ না হয় মিটাইয়াই গেল, সমস্যা কি? হারুর বুদ্ধি শুনে অবশ্য খুশি হয়ে গেল হানিফ। একদম নিশ্ছিদ্র ঝুঁকিহীন বুদ্ধি। এই বুদ্ধি কেন তার মাথায় আসে না? সে হারুর কাছে এসে বলল, বুদ্ধি তো ভালোই করছস, কিন্তু তাইলে দুজনরে কেন নেস? খালি মায়াডের নীতি? তাই তো। হারু যেন সদ্বিদ ফেরে। সে বলে, পোলাডারে তাইলে ফালাইয়া যায়। হানিফ সইয়ে ভাঙা অংশ দিয়া তানিয়াকে দেখতে পাচ্ছে। মেয়েটা অতিরিক্ত রকম সুন্দরী। এমন সুন্দরী মেয়ের লোভ এড়ানোও তার পক্ষে সম্ভব না। ঝুঁকি একটু থাকলেও সেটা তো গুরুত্ব দেওয়ার কিছু নেই। এমন জিনিসের জন্য ঝুঁকি একটু নেওয়া যায়। কিন্তু পরক্ষণে আবার তার মনে হচ্ছে ঘটনা আলাল খা জেনে গেলে ভয়াবহ বিপদ হবে। সে আর হারু এর আগেও ঠিক একই কাজ করেছিল। সেই লাশ ধামাচাপা দিতে বহু কষ্ট করতে হয়েছিল আলাল খাকে। সেবার পুলিশ খুব ভুগিয়েছিল। লাশের ময়নাতদন্তে ধর্ষণের ঘটনাটাও উঠে এসেছিল। এসব হানিফ বোঝে, কিন্তু তারপরও এই মেয়েটার উপর থেকে লোভটা ছাড়তে পারছে না সে। তার ভেতরে দুটি সত্তা কাজ করছে, কিন্তু কোনটাকে বেছে নেবে বুঝতে পারছে না হানিফ। শেষ পর্যন্ত সে দ্বিধান্বিত গলায় জবাব দিল, উঠাইছে যখন থাও, পানিতে ডুবাইলে দুইটারে এক জায়গায় এক লগাই ডুবাইস। হারু হিস হিসে গলায় হাসল, তারপর বলল, তাছাড়া এখন চোখের সামনে জামাইরে মরতে দেখলে সেও অর্ধেক মারা যাইব, আমাকে ফুর্তিটা তখন ঠিক জমবো না, কি কস? তার চাইতে আগে ফুর্তি চলুক, তারপর একসাথে দুইজন রে। সেটাই ঠিক, চল। হারু আর দ্বিরুক্তি করল না। এখান থেকে ট্রলারে আলাল খার সমিলে যেতে মিনিট 30-এর মতো সময় লাগবে। আজ সেখানে আলাল বা দুলাল দুই ভাইয়ের কেউই থাকবে না। তার উপর আলাল খার অমন সুন্দর ঘরখানাও আজ তারা ব্যবহার করতে পারবে। হারুর যেন আর তর সইছে না। একটা তীব্র অথচ চাপা উত্তেজনা কাজ করছে হানিফের মধ্যেও। যদিও হানিফের খানিকটা দ্বিধাও রয়েছে, সে চেষ্টা করছে দ্বিধা পুরোপুরি ঝেড়ে ফেলতে। ট্রলারের ছাদে বসে পুরো বিষয়টা নিয়ে আবার অল্প বিস্তার কথা হলো হারু আর হানিফের মধ্যে। মারুফ ঘটনার আকস্মিকতায় যার পর নাই হতচকিত হয়ে গেছে। সে কিছুই বুঝতে পারছিল না, কেনই বা তাদের এভাবে আটক করা হলো, কেনই বা এভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সে কান পেতে হারু আর হানিফের কথা শোনার চেষ্টা করল। কিছু একটা নিয়ে হারু আর হানিফের মধ্যে মতভেদও হলো। তাদের টুকরো টুকরো বিভিন্ন কথায় পুরো ঘটনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়ে গেল মারুফ। সেদিন রাতে তার মা আসমা আক্তারের চিঠিখানা পেয়েই আলাল খা সিদ্ধান্ত নিয়েছিলেন মারুফকে খুন করে ফেলার। কারণ তিনি খুব ভালো করেই জানেন যে মারুফ না থাকলে এই সম্পদের কাছে আসমা আক্তার আর কখনোই আসতে পারবেন না। কিন্তু যদি তাই হবে, তাহলে আলাল খা আবার তার মায়ের উদ্দেশ্যে এই চিঠিখানা কেন লিখলেন? সেটাতে তো তিনি স্পষ্ট করেই লিখে দিয়েছিলেন যে বাবার সম্পত্তি ভাগাভাগিতে তার কোনো আপত্তি নেই, বরং তিনি আনন্দিতই হবেন। তাহলে সমিল অবধি পৌঁছতে পৌঁছতে সেই বিষয়টি পরিষ্কার হয়ে গেল মারুফের কাছে। আলাল খা আসলে মারুফদের খুনটাকে একটা স্বাভাবিক নৌকাডুবির ঘটনা হিসেবেই দেখাতে চেয়েছেন, যাতে কারো কোনো সন্দেহ না হয়। আর এ কারণেই মারুফের ব্যাগে প্লাস্টিকের প্যাকেটে থাকা এই চিঠিটা তখন হয়ে উঠবে একটা শক্ত প্রমাণপত্র। আসমা আক্তারও যদিও সন্দেহবশত দাবি করে বসেন যে মারুফদের মৃত্যুর ঘটনাটা নিছক দুর্ঘটনা নয়, বরং আলাল খার পরিকল্পিত হত্যাকাণ্ড, তখন আলাল খা মারুফের ব্যাগ থেকে উদ্ধার করা এই চিঠিটিকে একটি প্রমাণপত্র হিসেবেও হাজির করতে পারবেন। তিনি দেখাতে পারবেন যে মারুফের মাধ্যমে তার বোনের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন যে আসমা আক্তারকে তার প্রাপ্য সম্পদ বুঝিয়ে দেওয়ার বিষয়ে তিনি আন্তরিকভাবেই আগ্রহী।
শুধু তাই নয়, সেই চিঠিটা যে মিথ্যে নয় বা মারুফের মৃত্যুর পরে লিখে তার ব্যাগে ঢুকিয়ে দেওয়া নয়, তার প্রমাণ হিসেবে তিনি চিঠিতে ইচ্ছে করেই বানান ভুল করেছিলেন এবং সেই ভুল বানানগুলো আবার মারুফের নিজ হাতেই সংশোধন করিয়ে প্রমাণ রেখে দিয়েছেন। অন্ধকারে ট্রলারের মেঝেতে শুয়ে মারুফের ঘাড়ের কাছে শিরশির করে উঠল। কি ভয়ঙ্কর এক মানুষের সঙ্গে এই কটা দিন সে কাটিয়েছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না, এই অবিশ্বাস্য ধূর্ত খুনি নৃশংস মানুষগুলোর জন্য কি সীমাহীন মমতা সে বুকে পুষে রেখেছিল এতদিন, কি গভীর নির্ভরতায় ভালোবাসায় সে ছুটে এসেছিল তাদের কাছে। ছেলেবেলার সেই আলাল আর দুলাল মামাকে কত যত্ন করেই না সে শৈশব স্মৃতির সেই রঙিন ক্যানভাসে সাজিয়ে রেখেছিল। চোখের সামনেই কোনো এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে যেন ঝরঝর করে ভেঙে পড়তে থাকলো তার এতদিনকার চেনা জানা দৃশ্যমান জগৎ। সমিলের কাছে এসে অবশ্য সামান্য সমস্যা দেখা দিল। হারু আর হানিফ মিয়া সরাসরি ট্রলার ভেড়াতে পারল না সমিলে, কারণ সন্ধ্যার দিকে হঠাৎ গাছের নতুন বড়সড় একটা চালান এসেছে। শ্রমিকেরা সেসব গাছ জল থেকে তুলে মিলের পাশে খোলা জায়গায় স্তূপ করে রাখছে। প্রচণ্ড পরিশ্রম ও সময় সাপেক্ষ কাজ। মোটা কাঁচি বেঁধে আজদাহা আকৃতির গাছগুলোকে টেনে তুলতে হচ্ছে সমিলের আঙিনায়। একটুকুতেই হাঁপিয়ে যাচ্ছে শ্রমিকেরা, ফলে খানিক পর পর জিরিয়ে নিচ্ছে তারা। অবস্থা দেখে মনে হচ্ছে না যে রাত 10টা-11টার আগে এই কাজ শেষ হবে, আর পুরোটা সময় হারু আর হানিফকে অপেক্ষা করতে হবে অন্ধকারে ট্রলারের ভেতর। কারণ শ্রমিকদের কাজ শেষ না হলে মেয়েটাকে উপরে তোলা যাবে না, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আলালখার কানে পৌঁছাতে আর সময় লাগবে না। হানিফ সাবধানে নিচে নেমে গেল পরিস্থিতি দেখে আসতে, যদি অন্য কোনো উপায়ে মেয়েটাকে লুকিয়ে উপরে তোলা যায়। হারুর অবশ্য আর ধৈর্য কুলাচ্ছে না, সে আর একটুও সময় নষ্ট করতে রাজি না। হানিফ ফিরে এলো মিনিট 15 পরে। তার মুখ থমথমে গম্ভীর, কপালে চিন্তার রেখা। হারু বলল, কি হয়েছে? হানিফ চিন্তিত মুখে অস্ফুট জবাব দিল, কিছু না। হারু বুঝতে পারল কিছু একটা ঘটেছে, যেটা নিয়ে হানিফ কথা বলতে চায় না। সে আর ঘাটালো না হানিফকে, সরাসরি প্রসঙ্গে চলে গেল সে। কি, এই দিক দিয়ে ওঠানোর কোনো সিস্টেম আছে? হানিফ আনমনা ভঙ্গিতে জবাব দিল, না। তাইলে তাইলে কি? বিরক্ত গলায় বলল হানিফ। তাইলে এইখানে এই দুইটারে লইয়া রাত কয়টা পর্যন্ত বসে থাকবো? কোনো নাও বা টলার আইলে তখন তখন কি হইব? কেউ যদি দেখা ফেলায় তখন তো কেয়ামতটা ঘইটা যাইব, বুঝোস না? হানিফ একই ভঙ্গিতে বলল, সেইটাই তো আসল চিন্তা। আবার এই অবস্থায় উপরে উঠানোও তো যাইব না। হারু আর হানিফ দুজনই দীর্ঘ সময় চুপ করে রইল। হারু হঠাৎ উত্তেজিত গলায় বলল, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? হানিফ খানিক চিন্তিত, খানিক উৎসুক চোখে তাকালো। যদি ট্রলার ঘুরাইয়া মিলের পেছনের দিকে নেই? পেছনের দিকে কেন? পেছনের দিক দিয়ে উঠাইলে কেউ দেখব না, ওইখানে বাতিও নাই, আর একটা টিনের গোডাউন আছে খালি, ওইখানে কাম সারন যাইব। হারুর কথা ভেবে দেখল হানিফ। মন্দ বলেনি হারু, তবে সবকিছুর পরও কোথায় যেন একটা অস্বস্তি হচ্ছে হানিফের। কিছু একটা নিয়ে দুশ্চিন্তা করছে সে, কিন্তু সেটি সে হারুকে বলতে চাইছে না। বিষয়টা চোখ এড়ালো না হারুর। সে মত বদলালো, বলল, তোর সমস্যা মনে হইলে দরকার কি? এক কাজ করন যায়। কি কাজ? হারু অন্ধকারে চোখ টিপল, তারপর খানিক রহস্যময় কণ্ঠে বলল, টলারেই কিন্তু কাম সারন যায়, ঢেউে ঢেউে। হা হা হা, কি মনে হয়, কেমন হইব ব্যাপারটা? হানিফ সঙ্গে সঙ্গে জবাব দিল না। সে দ্বিধাগ্রস্ত, নিশ্চিত কিছু একটা হয়েছে তার, কিন্তু কি হয়েছে তা আজ করতে পারছে না হারু। তবে হানিফকে স্পষ্টই গম্ভীর এবং চিন্তিত লাগছে। খানিক চুপ করে থেকে হানিফ বলল, বিপদ আছে, এর মধ্যে নাও বটলার এদিকে চইলে আইলে? তাইলে চল, দূর কোনো হানে চইলে যাই টলার লইয়া। কিন্তু হানিফ হারুর কথাকে পাত্তা দিল না। সে বিড়বিড় করে বলল, মিলের পিছন দিক দিয়াই উঠানোই ভালো। কিন্তু ওইখানে কেউ যদি দেখে ফেলায়? হানিফ অনিশ্চিত কণ্ঠে বলল, দেখব না। কেমনে বুঝলি? এই প্রশ্নের উত্তর দিল না হানিফ। জয়নালের দিকে তাকিয়ে বলল, চল ওই দিকে যাই, কোনো রিস্ক নাই, আর একটু রাইত বাড়লে তো মিল ফাঁকাই হইয়া যাইব। হানিফের ভাবভঙ্গি পছন্দ হলো না হারুর, তবে সরাসরি কিছু বলার সাহসও পেল না সে। হানিফ ট্রলার ঘুরিয়ে মিলের পিছনের দিকে নিয়ে গেল। জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। মারুফ আর তানিয়াকে সাবধানে টেনে তোলা হলো ওপরে, তারপর ফাঁকা টিনের গোডাউনের ভেতরে নিয়ে আসা হলো তাদের। হারু আচমকা হানিফের কাঁধে খামচে ধরে বলল,
তোর উদ্দেশ্য কি খুইলা কত? হানিফ বলল, কি উদ্দেশ্য? এইখানে নিয়ে আইলি কেন? এখানেই তো ভালো, তুই সব দিক বিবেচনা করে দেখ। তা ঠিক আছে, কিন্তু আরও কিছু একটা আছে। কি হয়েছে তোর? কোনো সমস্যা? হানিফ জবাব দিল না, চুপ করে রইল। হারু বলল, কিছু হইলে আমার কাছে ক, ব্যবস্থা একটা কইরা ফেলাবো, ক। হানিফ সামান্য চুপ করে থেকে মৃদু কণ্ঠে বলল, বাড়ির তন আমার খোঁজে মিলে লোক আইছিল, সেই দুপার তন, তাও 2-3 বার। কি কস? হারু একটু অবাকই হলো। সাধারণত বাড়ি থেকে তাদের খোঁজে কেউ মিলে আসে না, তাও 2-3 বার। হ। হানিফ গম্ভীর গলায় জবাব দিল, ভাবতেছি একটি বাড়ি যামু। ঘটনাটা সিরিয়াস না হইলে বুড়ি আইতো না। বুড়িও আইছিল? এবার সত্যি সত্যি কৌতূহলী হলো হারু। হ। কেডা কইল? মিলের খাওয়ান রান্ধতে যে চাষি, হেই কইল। ঘটনা কি? সাফিয়ার অবস্থা নাকি খুব খারাপ, বাসন মরণ অবস্থা। বুড়ি আইসা আমারে না পাইয়া অনেক কান্নাকাটি করছে নাকি। এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচল হারু। তার কাছে এটি তেমন কোনো গুরুতর সমস্যা না। সে হালকা গলায় বলল, আরে ধুর বেড়া, এইসব ছাড়। মাইয়া মানুষটা এই সময় এমন একটু হয়, এইটা নিয়ে এত চিন্তিত হওয়ার কিছু নাই। হানিফ জবাব দিল না। হারু থপার শব্দে শক্ত হাতে হানিফের কাঁধে থাবা মেরে ফিসফিস করে বলল, আরে বেটা শোন, আজকার মতো এমন সুযোগ কিন্তু জীবনেও পাবি না। এইরম টাউনের শিক্ষিত সুন্দর মাইয়া, ভাইবা দেখ, সুযোগ কিন্তু জীবনে বারবার আহে না, একবারই আহে। বিষয়টা হানিফও ভেবে দেখেছে, আসলেই এমন সুযোগ আর জীবনে আসবে না। কিন্তু তারপরেও পুরোপুরি সায় দিচ্ছে না তার মন। এক পলকের জন্য হলেও সাফিয়ার অবস্থা দেখে আসা উচিত, তাহলে অন্তত কিছুটা হলেও নিজের কাছে পরিষ্কার থাকবে সে। কিছু একটা বুদ্ধি বের করতেই হবে। খানিক ভেবে হানিফ বলল, এত তাড়াহুড়ার তো কিছু নাই। তাড়াহুড়ার কিছু নাই মানে? পুরা রাইতে তো পড়ে আছে, বলল হানিফ। তা আছে। হানিফের কথায় খানিকটা দ্বিধান্বিত হয়ে গেছে হারু। বুঝতে চেষ্টা করছে হানিফের মতলব। হানিফ অবশ্য এবার হাসল, তারপর রহস্যময় গলায় বলল, হুম, তার উপর চাইলে আরেকখান বুদ্ধিও করণ যায়। অন্ধকারে চোখও টিপল সে। হারু অবশ্য তা দেখল না। কি বুদ্ধি? হারু অবাক গলায় জানতে চাইল। হানিফ এবার হারুর দিকে এগিয়ে গেল, তারপর গলা নামিয়ে বলল, আলাল খা কিন্তু আর 2-3 দিনও নীলতলি আইব না। কেন? কারণ নিজের সব দিক থেকে নিরাপদ রাখতে চাইব সে, এই জন্যই কয়েকদিন জেলা টাউনে থাকব। হ, তা তো থাকবই। হুম, যাতে পারে কেউ তারে সন্দেহ না করতে পারে। ভাগনা খুনের কোনো দোষ বা সন্দেহ যেন কেউ তার উপর চাপাইতে না পারে। আর এই দুইজনের লাশ নিয়া কাল পরশুর মধ্যেই কোনো খোঁজ পড়ারও সম্ভাবনা নাই। জয়নাল জানাইব না? অরেও নিখোঁজ দেখাই দিমু। কোনো চরে 2 দিন আটকা পড়ে আসিল, এই জন্য কাউরে কিছু জানাইতে পারে নাই। এরপর? এরপর আবার কি? হানিফ চোখ টিপে কেমন লোলুপ ভঙ্গিতে হাসল, তারপর বলল, এর মানে হইল এইখানে লুকাইয়া রাখলে আজ রাইতের পর কাল সারাদিন সারা রাইতেও কইলাম মজা নেওয়ার সুযোগ আছে। মজাই মজা। হারু ব্যাপারী রীতিমতো অবাক হয়ে গেল। এই বুদ্ধি কেন এতক্ষণ তার মাথায় এলো না? এই সব বুদ্ধি তো সবার আগে তার মাথাতে আসার কথা, অথচ আজ কিনা এমন চিকন বুদ্ধি এলো এতদিনের মোটা বুদ্ধির হানিফের মাথায়। সে উচ্ছ্বাসিত গলায় বলল, কথা কিন্তু মিশা কস নাই হানিফ, তোর তো দেখি বুদ্ধি খুইলা গেছে। হানিফ হাসল। হারু ব্যাপারী কি ভেবে খানিক গম্ভীর গলায় বলল, আরেকটা কথা হানিফ। আবার কি কথা? পোলাডারে আগে খুন করলে আর মায়াডারে 2 দিন পর খুন করলে কইলাম সমস্যা আছে। কি সমস্যা? পুলিশের সমস্যা। পুলিশের আবার কি সমস্যা? শোন, লাশ কিন্তু পুলিশের পাইতেই হইব। আলাল খাও চাই যে পুলিশ লাশ পাক, এরপর হেরা দেহুক যে এই 2টা পানিতে ডুবে মরছে। হ, তাতে সমস্যা কি? লাশ পাইলেই তো হইল, লাশ পাওয়ানোর ব্যবস্থা আমরা করব। 2 দিন আগে পরে খুন করলে কিন্তু তখন বিষয়টা ধরা পড়ে যাইব, বিষয়টা লইয়া সন্দেহ তৈরি হইব। তখন দেখা গেল এই সব ধর্ষণ ফর্ষণ হয়েছে কিনা এইগুলো চেক করা হইব, তখন আমরা বিপদে পড়ব। এই জন্য খুন করলে 2টারে একসাথে করতে হইব। কেউ আর অন্য কিছু চিন্তাই করতে পারবো না, বুঝলি? নর্মাল পানিতে ডুইবা মৃত্যু। হানিফ বলল, আমিও এইটাই কইতেছিলাম।
হারু বলল, তাইলে আর তাড়াহুড়ার দরকার নাই, তাড়াহুড়া করলেই সমস্যা, হাতে সময়ও আছে অনেক। কিছুটা থেমে কেমন মাতালের মতন ভঙ্গিতে সে বলল, আর সব কিছুর একটা পরিবেশও আছে বুঝলি, এত সুন্দর মাইয়া, আলাল খার খাস কামড়া ছাড়া জমে জমে না। হানিফ হাসল, আমারে বোঝান লাগবো না, তুই নিজেরে বোঝা, নিজে একটু ধৈর্য ধর, সামনে লোকজনও একটু কমুক, আর এই ফাঁকে আমি ট্রলারটা লইয়া একটু বাড়ির তন আহি, যাইতে আইতে আধা ঘন্টার বেশি লাগবো না, ঘটনা কি দেখিয়া আসি। হারু বলল, দেরি করিস না। হানিফ যেতে যেতে ফিরে তাকালো, তারপর আচমকা ঠান্ডা গলায় বলল, সাবধান, আমার আগে কিছু করিস না, এই জিনিস কিন্তু আজ আমি ফার্স্ট। জয়নাল মাঝিকে নিয়ে বাড়ির দিকে ট্রলারে ছুটিয়েছে হানিফ, সেদিকে তাকিয়ে আছে হারু। সে ফস করে একটা সস্তা কড়া সিগারেট ধরালো। যতই মুখে বলুক, আসলে তো আর একটু সময় নষ্ট করতে ইচ্ছে করছে না হারুর। তার ইচ্ছে করছে এখনই ঘরে ঢুকে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়তে। এই জন্য মেয়েটার সামনেও যাচ্ছে না সে। হারু জানে সামনে গেলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। কিন্তু যে কোনোভাবেই হোক হানিফে ফিরে আসা পর্যন্ত নিজেকে সংযত করতেই হবে তার। না হলে ফিরে এসে মাথা গরম করে আবার কি নাকি কাণ্ড ঘটিয়ে ফেলে হানিফ, কে জানে। জলের ধারে ফেলে রাখা কিছু ইটের স্তূপের উপর বসে পড়ল হারু। তারপর এক নাগাড়ে সিগারেট ফুঁকতে লাগলো। আচমকা বিকট শব্দে বাজ পড়ল কোথাও। চমকে আকাশের দিকে তাকালো সে। এতক্ষণে খেয়াল করেনি ঘন কালো মেঘে ছেয়ে গেছে আকাশ। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি শুরু হবে যে সময়। হারুর আচমকা রাগ লাগতে লাগলো। এত সুন্দর একটা রাত, অথচ সে কিনা হানিফের জন্য অযথা সময় নষ্ট করছে। তানিয়া কোনো কথা বলছে না। খানিক আগে অবধি মৃত মানুষের মতো নিশার পড়েছিল সে, সম্ভবত তীব্র ভয়ে জ্ঞান হারিয়েছিল। মারুক বার কয়েক ডেকেও ছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি তখন। এখন অবশ্য চোখ মেলে তাকিয়ে আছে তানিয়া, তবে কোনো কথা বলছে না। মারুফ ফিসফিসিয়ে বার দুই তাকালো, কিন্তু লাভও হলো না। যেমন ছিল তেমনই শুয়ে রইল। তানিয়া শুয়ে আছে মেঝেতে, মারুফের থেকে হাত পাঁচেক দূরে। তাকে বেঁধে রাখা হয়েছে একটা পিলারের সঙ্গে। মারুফ আবার ডাকল, তানিয়া। তানিয়া এবার ডুকরে কেঁদে উঠল, আমার ভয় করছে মারুফ। মারুফ আগের বারের মতো এবারও সান্ত্বনাসূচক কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্ত গিয়ে নিজেকে সামলে নিল। কি বলবে সে? সব ঠিক হয়ে যাবে? মারুফ জানে আর কখনোই কিছু ঠিক হবে না, কখনোই না, কোনো দিন না। তানিয়া আবার বলল, তুমি আমাকে কোনোভাবে মেরে ফেলতে পারো মারুফ? মারুফ কথা বলল না, চুপচাপ তাকিয়ে রইল তানিয়ার দিকে, যেন জগতের সবচেয়ে নিঃস্ব অসহায় মানুষ সে। তানিয়া বলল, ওরা আমাকে। মারুফ, মারুফ, তুমি তার আগেই কোনোভাবে আমাকে মেরে ফেলতে পারবে না? মারুফ আচমকা তার চোখ বন্ধ করে ফেলল। সে আর সহ্য করতে পারছে না। তানিয়া এবার হাউমাউ করে কাঁদছে। মারুফ তাকাচ্ছে না। তার বন্ধ চোখের পাতার ভেতর থেকে জলের স্রোত নেমে আসছে। তানিয়া এবার ফিসফিস করে আল্লাহকে ডাকতে লাগলো, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গো, সবাই তো প্রাণ ভিক্ষা চায়, আমি তোমার কাছে মৃত্যু ভিক্ষা চাইছি, ও আল্লাহ, আল্লাহ। প্রবল কান্নায় গলা জড়িয়ে আসছে তানিয়ার। মারুফ মৃতর মতো পড়ে আছে। তানিয়াও কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে সে। কতক্ষণ এইভাবে পড়ে আছে তারা জানে না। এই মুহূর্তে বৃষ্টি শুরু হলো, তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে টিনের চালে একরকম ঝমঝম শব্দ হচ্ছে। সেই শব্দেই কিনা কে জানে। তানিয়া অনেক কষ্টে আধশোয়া হয়ে উঠে বসলো। তারপর খুব ক্লান্ত, স্বাভাবিক এবং সহজ গলায় মারুফকে ডাকলো, মারুফ। তানিয়ার এমন ক্লান্ত, সহজ এবং স্বাভাবিক গলাটাই মারুফের কাছে সবচেয়ে বেশি অসহজ, অস্বাভাবিক মনে হলো। সে মাথা তুলে তাকালো। কোথাও থেকে বেড়ার ফাঁক গলে এক চিলতে আবসা আলো এসে পড়ছে তার ঘরে। সেই আলোয় তানিয়াকে দেখা যাচ্ছে। তানিয়া হাসছে, তার ঠোঁটের কোণে সত্যি সত্যি হাসি। মারুফ অবাক চোখে তাকিয়ে রইল। তানিয়া হঠাৎ বলল, বৃষ্টি হচ্ছে, শুনতে পাচ্ছ? মারুফ তাকিয়েই রইল, কিন্তু কোনো কথা বলল না। তানিয়া আগের মতোই শান্ত, সহজ গলায় বলল, এমন বৃষ্টির রাতে তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, মনে আছে? মারুফ যেন খানিকটা নড়ে উঠল। তানিয়া বলল, সেই কথাটা আর কোনোদিন বলা হবে না। তানিয়া আরও কিছু বলতে চাইছিল, তার আগেই দরজা খোলার শব্দ হলো। আশপাশে কোনো ঘরের আলোয় আবছাভাবে হারু ব্যাপারীকে দেখা গেল। হানিফের ফিরতে খুব দেরি হচ্ছে। এতটা দেরি করার কথা না তার। রাত প্রায় 11:30 বাজে।
বিলের মাঝখানে এই ছোট্ট দ্বীপের মতো জায়গাটিতে অবশ্য রাত আরও বেশি। চারদিকে শুনশান হয়ে এসেছে, কোথাও কোনো সাড়া শব্দ নেই মানুষের। শ্রমিকেরা কাজ শেষে বাড়ি ফিরে গেছে। হারু ব্যাপারী একবার মিলের চারপাশটা ঘুরে দেখল, কোথাও কেউ নেই, যেন নিস্তব্ধ এক প্রেতপুরী। সতর্ক পর্যবেক্ষণ শেষে আবার গোডাউনে ফিরে এলো সে। তার আর তর সইছে না, আর ধৈর্য ধরতে পারবে না সে। অন্ধকারে তানিয়ার হাত ধরে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে আনলো হারু। মারুফ একবার চোখ তুলে তাকালো, কিন্তু কিছু বলল না। মৃত মানুষের মতো নিথর পড়ে রইল সে। তারপর আবার মাথা উঁচু করে বার কয়েক উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। হড়বড় করে বমি করে আচমকা মেঝে ভাসিয়ে দিল সে। অসহায় এক প্রাণীর মতো একটানা বিচিত্র বিকৃত স্বরে জান্তব শব্দ করতে লাগলো সে। তারপর হঠাৎ সেই বমির ভেতরেই মুখ থুবড়ে পড়ে গেল। তারপর আর উঠল না। সম্ভবত জ্ঞান হারালো মারুফ। হারুর মুখ থেকে ভক ভক করে মদের গন্ধ আসছে। সেই হানিফের অপেক্ষায় থেকে থেকে গলা অবধি মদ গিলেছে। তানিয়ার শরীর কিংবা মাথা কিছুই কাজ করছে না। তার মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে। বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। হতে পারে একটা স্বপ্ন, কিংবা কল্পনা, কিংবা বিভ্রম। খানিক পরেই এই বিভ্রম, এই স্বপ্ন, এই ঘোরটা হয়তো কেটে যাবে। সে সেই ঘোর কেটে যাওয়ার অপেক্ষায় আছে। তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, দাঁড়িয়েও থাকতে পারছে না সে। হারু তাকে সমিলের ভেতরে আলালখার ঘরটার সামনে এনে দাঁড় করালো, কিন্তু দাঁড়িয়ে থাকতে পারল না তানিয়া। প্রবল ঝড়ে ভেঙে পড়া কাঠের ঘরের মতো হুড়মুড় করে মেঝেতে ভেঙে পড়ল সে। হারু আবার তাকে টেনে তুলল, তারপর ধাক্কা দিয়ে ঘরের ভেতরে ছুঁড়ে মারল। মেঝেতে মুখ থুবড়ে পড়ে গেল তানিয়া। তার ঠোঁট আর কপালের খানিকটা কেটে দর দর করে রক্ত ছুটছে। তানিয়া সেই রক্তাক্ত মুখেই হারু ব্যাপারীর দিকে ফিরে তাকালো। তারপর কিছুক্ষণ বসে রইল স্থির, অনড়। তারপর আচমকা হারু ব্যাপারীর পা জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আপনি আমার মায়ের পেটের ভাই, আপন ভাই। আপনার কাছে আমি। তীব্র কান্নায় তানিয়ার গলা জড়িয়ে এলো। তার সেই কান্নার শব্দের ভেতর জগতের সকল প্রার্থনা, সকল আর্তনাদ জড়ো করে সে কি সব বলে যেতে লাগলো। কিন্তু তার কিছুই হারু ব্যাপারীর কান অবধি পৌঁছালো না। বরং কোনো এক যুক্তিহীন বিকৃত আনন্দে তার চোখ মুখ ঝলমল করতে লাগলো। খোলা দরজার চৌখটের নিচে এসে হারু ব্যাপারী দরজাটা বন্ধ করতে হাত বাড়ালো। আর ঠিক সেই মুহূর্তে হানিফের ট্রলারের অগ্রসরমান মৃদু আলোটুকু দেখতে পেল সে। সেই সঙ্গে ইঞ্জিনের শব্দ। প্রথমে দমে গেলেও সঙ্গে সঙ্গে আবার মুখটা উজ্জ্বল হয়ে উঠল হারুর। সে দরজার গায়ে হেলান দিয়ে হানিফের অপেক্ষা করতে লাগলো। আজ হানিফি আগে যাক, চিন্তা তো কিছু নেই, হাতে অঢেল সময়। হারুর মাথার উপরে হাই ভোল্টেজ বাল্ব সরাসরি আলোর উৎসের নিচে দাঁড়িয়েছিল বলে দূর থেকে তাকে সহসা দেখতে পেল হানিফ। তার ট্রলারখানা এসে থামলো হারুর ঠিক মুখোমুখি, হাত কুড়ি দূরের ঘাটে। হানিফ অবশ্য ট্রলার থেকে নামলো না। ট্রলার থেকে নামলো জয়নাল। সে দৌড়ে হারুর কাছে এলো। তার মুখ শুকনো। হারু বলল, কিরে, কি হয়েছে? কোনো সমস্যা? হারুর প্রশ্নের জবাব দিল না জয়নাল। সে কেবল কাপা কণ্ঠে বলল, আপনারে হানিফ ভাই ডাকে। হারু অবাক গলায় বলল, কেন? হানিফ উপরে আইব না? জয়নাল ডানে বায়ে মাথা নাড়ালো। না। কেন আইব না? কেন? জানি না, সে আপনারে ডাকে। কিছু হয়েছে? হারু এবার খানিকটা উদ্বিগ্ন হলো। জয়নাল উপর নিচে মাথা ঝাঁকালো। হানিফ ভাইয়ের বউ সাফিয়া মারা গেছে। কি? হারু এটা আশা করেনি। ঘটনার আকস্মিকতায় সে থমকে গেছে। বিষয়টা এমন না যে সাফিয়া মারা যাওয়ায় তার বিশেষ কিছু এসে যায়, কিন্তু তারপরও এমন একটি রাতে এই খবরটি তার জন্য মোটেই সুখকর কিছু নয়। তার উপর হানিফ তার স্ত্রী, সংসার, সন্তানের প্রতি যতই উদাসীন থাকুক না কেন, স্ত্রীর মৃত্যুতে নিশ্চয় সে আলাদা কিছুই অনুভব করেছে। হারু নানা রকম এলোমেলো ভাবনা ভাবতে ভাবতেই দরজার বাইরে বেরিয়ে এলো। হানিফকে এই অবস্থায় কিছু একটা অন্তত তার বলা উচিত, কিন্তু কি বলবে সে? এইসব সাত পাঁচ ভাবতে ভাবতে দ্রুত পা চালিয়ে সে নেমে এলো ট্রলারে। হানিফ ট্রলারের সামনে দাঁড়িয়ে আছে। তার মুখ থমথমে, শক্ত, স্থির। করাতকল থেকে আসা হাই ভোল্টেজ বাল্বের তীব্র আলোয় তার চোখ দেখা যাচ্ছে টকটকে লাল। তবে এসব কিছু না। হারু থমকে গেল হানিফের চোয়ালের দিকে তাকিয়ে। তার চোয়ালগুলো প্রবল আক্রোশে ক্রমাগত ওঠানামা করছে। মনে মনে দমে গেল হারু। এই হানিফকে সে চেনে। বহুবার এই হানিফকে সে তার চোখের সামনে দেখেছে।
সাক্ষাৎ নৃশংস নিষ্ঠুর এক খুনি দাঁড়িয়ে আছে তার সামনে, আপাদমস্তক অপরিণামদর্শী উন্মাতাল এক পশু যেন। কিন্তু এমন করছে কেন হানিফ? হারুর গলা শুকিয়ে এলো। সে কোনোভাবে বুঝতে পারছে না হানিফ তার দিকে এভাবে তাকিয়ে আছে কেন। বার দুয়েক ঢোক গিলে কোনো মতে নিজেকে সামলে নিয়ে সে বলল, কি হয়েছে হানিফ? সাফিয়ার কি অবস্থা? হানিফ স্পষ্ট ঠান্ডা গলায় বলল, সাফিয়া নাই। সাফিয়া নাই মানে? কি কস? কি হয়েছে তার? সে মরছে। মরছে? হ, আমার হাতের উপরেই মরছে। তুই গিয়া পাইছিলি? কথা কইতে পারছিলি? হ, কইলাম না আমার হাতের উপর মরছে। নিজের হাতে চক্ষু বন্ধ কইরা তারপর আইছি। কি কস? হারু আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। হানিফ এক পা সামনে এগিয়ে এসে বলল, তয় মরণের আগে আরেকটা মাইয়া জন্ম দিয়ে গেছে। মাইয়াটা বাইসা আছে? হ, আছে। হারু বুঝতে পারছে না এই অবস্থায় তার কি বলা উচিত। সে অনেক চিন্তা ভাবনা করে অবশেষে বলল, কখন মরছে? আমি যাওয়ানের কিছুক্ষণ পরই। কইলাম না আমার হাতের উপরেই জান বাহির হইছে। কথা কইতে পারছিলি? কিছু কইছে? হ, কইছে। কি কইছে? হানিফ সঙ্গে সঙ্গে জবাব দিল না, চুপ করে রইল। হারু আবারও বলল, কইতে পারছিল কিছু? হুম। হানিফ নির্বিকার ভঙ্গিতে জবাব দিল, কি কইছে? হানিফ এবার খুব নরম ও স্বাভাবিক গলায় বলল, কইছে, হে আল্লাহর ধারে অনেক চাইছিল, আল্লাহ জানি তারে একটা মাইয়া আর না দেয়। কেন? মাইয়া দিলে কি হইব? তোর কি মনে হয় কি হইব? হারু প্রমাদ গুনল, কোনো কিছু একটা গড়বড় হচ্ছে, ভীষণ রকম গড়বড়, কিন্তু কি সেটি সে ধরতে পারছে না। সে কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, তুই ক। হানিফ বলল, পুরুষ মানুষের লাইগা, পুরুষ মানুষের দরে হে চায় না তার কোনো মাইয়া হোক। মানে কি? হানিফ খানিকটা আচমকা বাচ্চার মতো কেঁদে উঠল। তারপর দুই হাতে হারুকে জড়িয়ে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, তুই নাকি আমার বুড়ির শৈলে হাত দিছস হারু, আমার বুড়ির গায়ে, আমার ওইটুকু মাইয়াটার শরীরে। তুই হারু, তুই? তোরও একটা মাইয়া আছে, আমার বুড়ির লাহান তোরও একটা মাইয়া আছে হারু। হারু হঠাৎ খেয়াল করল তার পায়ের নিচে মাটি কাঁপছে, তার হাঁটুও কাঁপছে। সে ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারছে না। হানিফ একঘেয়ে গলায় কেঁদেই যাচ্ছে, আমার মাইয়া তোর মাইয়া না হারু? আমি তো ভাবতাম আমার মাইয়া তোর মাইয়া আলাদা কিছু না রে হারু। ও হারু, হারু। হারু কিছু একটা বলার চেষ্টা করছিল, তার আগেই হানিফের ডান হাতটা সাপের মতো সবল মারল হারুর কোমরে। হারু বাঁ দিকে কাত হয়ে মাটিতে বসে পড়ল। তার কোমর থেকে গল গল করে রক্ত ছুটছে। কোমরের পাশ থেকে আধ হাত মতো জায়গা মাছের কাটা পেটির মতো ফাঁক হয়ে গেছে। হানিফের হাতে একটা রামদা। রামদাখানা আজ বিকেলে রাংতা বাজার থেকে কিনেছিল হারু। হানিফ রামদাখানা আবার তুলল, তারপর সজরে বসিয়ে দিল হারুর কাঁধ বরাবর। হারু কোনো শব্দ করতে পারল না। সে কাত হয়ে পড়ে গেল জল কাদার মধ্যে। তার চোখ জুড়ে এখনো রাজ্যের অবিশ্বাস, অবিশ্বাস হানিফের চোখেও। খানিক আগের প্রবল বর্ষণ শেষে তখন জেগে উঠেছে আকাশ। সেই আকাশ জুড়ে ঝলমল করছে অসংখ্য তারা, কিন্তু বিলের জলে যেন সেই তারাদের প্রতিবিম্ব দেখা যাচ্ছে না। সমিল থেকে আসা হলদেটে আলোয় সেখানে দেখা যাচ্ছে টকটকে লাল রঙের রক্তের স্রোত। সেই স্রোত মিশে যাচ্ছে রাতের কালচে জলে। টকটকে লাল রঙের স্রোতটাকে সেই কালো জল থেকে আর আলাদা করা যাচ্ছে না। ততক্ষণে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফজরের আজান সঙ্গে সঙ্গে চারদিকে খোঁজ পড়ে গেল হানিফের। মৃত স্ত্রীকে রেখে কোথায় উধাও হয়ে গেল সে, কিন্তু হানিফকে কোথাও পাওয়া গেল না। বুড়ি দুহাতে মাকে জড়িয়ে ধরে সংজ্ঞাহীনের মতো পড়ে আছে। অনেক চেষ্টা করেও কেউই তাকে মৃত মায়ের কাছ থেকে সরাতে পারল না। হানিফকে পাওয়া গেল উত্তর দিকের জঙ্গলে। সেখানে রক্তাক্ত শরীরে কবর খুঁড়ছে ভয়াল দর্শন এক মানুষ। মানুষটার সারা শরীরে রক্ত, তার কাদা জলে মলিন জামায় শুকিয়ে আছে রক্তের দাগ, তেল চিটচিটে কালো মুখখানায় রক্ত। তাকে দেখে হানিফ বলে চেনার উপায় নেই। তার পাশে একটা পাটের বস্তা, বস্তার ভেতরে ছিন্ন ভিন্ন একটি মানুষের শরীর। এই শরীরটাকে মাটি চাপা দিতে নিয়ে এসেছে সে।
কিন্তু কবর খুঁড়তে খুঁড়তে হানিফ যেন ভুলেই গেছে টুকরো শরীরটার কথা। সে পাগলের মতো এক মনে কবর খুঁড়ে চলেছে। কবরের নিচে পানি দেখা যাচ্ছে। বর্ষাকাল হওয়ায় খানিক গভীর হতেই কল কল করে পানি উঠতে থাকলো সেই কবরের মধ্যে। হানিফ সেই পানি দুই হাতে আজলা করে সেচে ফেলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। সে চিৎকার করে সাফিয়াকে ডাকছে, সাফিয়া, ও সাফিয়া, রান্ধন ঘরের তন বড় গামলাটা লইয়া আয়। কিন্তু সাফিয়া তার কথা শুনছে না। সে বড় গামলা নিয়েও আসছে না। বিরক্ত হানিফ এবার রেগেমেগে বুড়িকে ডাকতে লাগলো, কিন্তু বুড়িও তার ডাকে সাড়া দিল না। সে আচমকা কবরের ভেতর জলের মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর হাও মাও করে কাঁদতে লাগলো। তার সেই কান্না ভোরের শান্ত নিস্তব্ধ প্রকৃতিতে কেমন প্রতিধ্বন্দ্বী ছড়াতে লাগলো। তার চোখের কোলবে টুপটাপ ঝরে পড়তে লাগলো কান্নার জল। কবরের মেঝে চুইয়ে জেগে ওঠা কাদামাটির জলের সঙ্গে তার সেই কান্নার জল ক্রমশ মিশে যেতে থাকলো। জল মিশে গেল জলে, সেই জল আর আলাদা করা গেল না। মারুফ আর তানিয়াকে উদ্ধার করা হলো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে। দুজনের অবস্থাই গুরুতর, মানসিকভাবে পুরোপুরি বিধ্বস্ত, বিপর্যস্ত, অসাড় দুজন মানুষ। তারা কেউই যেন কাউকে চেনে না, জানে না। যেন একটা ঘোরের ভেতরে কেটে যেতে থাকলো তাদের সময়, এই ভয়াবহ মানসিক ট্রমা। আর এই জীবনে তারা কাটিয়ে উঠতে পারবে কিনা কে জানে। সঙ্গত কারণেই তাদের ঢাকা ফেরাটা বিলম্বিত হয়ে গেল। তারা ঢাকায় ফিরল প্রায় 2.5 মাস পর। ঢাকায় ফেরার সময় সঙ্গে করে তারা বুড়িকেও নিয়ে এসেছে। বুড়ির ছোট বোনটা আপাতত আছে ছোট খালার কাছে। হারুকে খুনের দায়ে অর্ধ উন্মাদ হানিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আলাল ও দুলাল খাকেও। এতদিন চুপ করে থাকা গ্রামবাসী এই ঘটনার পরপরই যেন ফুঁসে উঠল। চারপাশ থেকে আলাল আর দুলাল খার বিরুদ্ধে নানামুখী অভিযোগ আসতে শুরু করল। তবে সবচেয়ে বড় অভিযোগটা করলেন তাদের চলৎশক্তিহীন বৃদ্ধা মা। তার ধারণা তার 2 ছেলে মিলেই তার স্বামীকে ঘুমের মধ্যে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই খুনের কারণ তার স্বামীর সম্পদ। তিনি মৃত্যুর আগে তার সম্পদের বড় একটা অংশ লিখে দিয়েছিলেন বড় মেয়ে আসমা আক্তারকে। বিষয়টি এই দুজন মেনে নিতে পারেননি। বাবাকে হত্যার বিষয়টি যে তাদের মা সন্দেহ করেছিলেন, এটি তারা বুঝতে পেরেছিল। আর এ কারণেই নানা উপায়ে মাকে অসুস্থ বানিয়ে এক প্রকার গৃহবন্দী করে রেখেছিল তারা। কারো সঙ্গে মিশতে দিতেন না, কথা বলতে দিতেন না তাকে। শুধু তাই না, বছরের পর বছর একটা ঘরের ভেতর এক প্রকার আটকেই রাখা হয়েছিল তাকে। গত 2.5 মাসে থানা পুলিশ সহ নানাবিধ ঝামেলা সামলাতে আসমা আক্তারকেও শেষ পর্যন্ত নীলতলিতে আসতে হয়েছিল। আজ এতদিন পর অবশেষে তারা সবাই মিলে একসঙ্গে ঢাকা ফিরছেন। মাঝরাতে লঞ্চের কেবিনে বসে আছে মারুফ আর তানিয়া। অন্য কেবিনে তার মা আসমা আক্তার আর বুড়ি। মারুফ ভেবেছিল এই ভয়াবহ দুঃসহ স্মৃতি এই জীবনে আর কোনোদিনই ভুলতে পারবে না সে। কিন্তু মারুফের ভাবনা সত্যি হয়নি। এই মাত্র 2.5 মাসেই যেন এই ভয়াল রাতের স্মৃতি অনেকটাই কাটিয়ে উঠেছে তারা। পুরোপুরি যে কাটিয়ে উঠতে পেরেছে তা নয়, তবে এই 2.5 মাসে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে তারা। আসলে সময় এক অদ্ভুত বিস্ময়কর শক্তি। এই শক্তি জগতের সবচেয়ে অসম্ভব আশ্চর্য কাজটিও অবলীলায় করে দিতে পারে। আর তা হচ্ছে মানুষের মন থেকে তীব্র কোনো ক্ষত বা আঘাতের দাগ মুছে দেওয়া। সময় নীরবে নিভৃতে তার কাজ করে যেতে থাকে। মানুষ বুঝতেও পারে না যে সময় কখন কিভাবে তার মন থেকে তার জীবনের সবচেয়ে গভীর, সবচেয়ে তীব্র ক্ষতটিকে ফিকে করে ফেলছে, মুছে ফেলছে। জগতে সময়ের চেয়ে বড় নিরাময়কারী আর নেই। নদীতে মৃদু ঢেউ, মেঘে ঢাকা আকাশে উকি দেওয়ার চেষ্টা করছে চাঁদ। মারুফ হঠাৎ আবিষ্কার করল বাইরে বৃষ্টি শুরু হয়েছে। খানিক চুপচাপ বসে রইল সে। তার পাশেই গম্ভীর বিষণ্ণ মুখে শুয়ে আছে তানিয়া। এ কদিনে অনেকটা স্বাভাবিক হয়ে এলেও তানিয়াকে শেষ কবে হাসতে দেখেছে মনেই করতে পারে না মারুফ। সে হঠাৎ উঠে দাঁড়ালো। তারপর তানিয়ার কপালে হাত রেখে বলল, শরীর খারাপ করেছে? তানিয়া মৃদু জবাব দিল, হুম। বাইরে যাবে এত রাতে? তানিয়া একটু অবাক হলো। চলো। কেন? কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, চলো দেখবে। তানিয়া উঠল, তবে তেমন কোনো আগ্রহ দেখালো না। কিন্তু কেবিনের বাইরে রেলিংয়ে এসে দাঁড়াতেই যেন সংবিত ফিরে পেল। এক ঝলক তাজা বাতাস এসে যেন জড়সড় হয়ে থাকা তানিয়ার ঘোর কাটিয়ে দিল। দিগন্ত ছোঁয়া নদীতে মেঘে ঢাকা অদ্ভুত চাঁদের আলোয় যে এমন বৃষ্টি হতে পারে
তা তানিয়া আগে কখনো ভাবেনি। সে আচমকা রেলিংয়ের বাইরে হাত বাড়িয়ে বৃষ্টি ছুঁয়ে দিল। তারপর ফিসফিস করে মারুফকে বলল, মারুফ, তুমি কি একটু তোমার হাতটা দেবে? মারুফ তার হাতটা বাড়িয়ে দিল তানিয়ার দিকে। তানিয়া বলল, এখানে না। মারুফ বলল, তাহলে কোথায়? আমার পেটে। পেটে? পেটে কেন? কারণ এখন আমি তোমাকে সেই কথাটা বলবো। কোন কথাটা? যেই কথাটা আমি তোমাকে বৃষ্টির রাতে বলতে চেয়েছিলাম। মারুফ হতভম্ব গলায় বলল, কিন্তু সেই কথাটা শুনতে হলে তোমার পেটে হাত রাখতে হবে কেন? হ্যাঁ, হবে। কি অদ্ভুত! অদ্ভুত কেন হবে? অদ্ভুত হবে এই জন্য যে কারো কথা শুনতে হলে তার পেটে হাত দিতে হয়, এই কথা তো আমি জীবনে প্রথম শুনলাম। তানিয়া খানিকক্ষণ চুপ থেকে বলল, আমি এখন তোমাকে যেই কথাটি বলবো সেই কথাটি শোনা মাত্র তোমার পা থেকে মাথা পর্যন্ত কেঁপে উঠবে। তোমার শরীর জুড়ে একটা স্পন্দন তৈরি হবে। তুমি যদি আমার পেটে হাত রাখো তাহলে সেই স্পন্দন আমার পেটেও ছড়িয়ে যাবে। আর তখন আমার পেটে যে ভ্রূণটি বড় হচ্ছে সে বুঝতে পারবে যে তার বাবা প্রথম তার আগমনের কথা শুনে কতটা আনন্দিত হয়েছিল। মারুফ হঠাৎ পাথরের মূর্তির মতো জমে গেল। তানিয়ার কথা সত্যি হয়নি। এই খবর শুনে মারুফের শরীর কাঁপল না, আলাদা কোনো স্পন্দন তৈরি হলো না। সে বরং স্থির হয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছে বিশাল কোনো পাথর কুদে কুদে একটা মনুষ্যাকৃতির মূর্তি তৈরি করা হয়েছে। সেই মূর্তিটি কাঁদছে। একটা পাথরের মূর্তিকে এভাবে কাঁদতে দেখা বিরল ভাগ্যের ব্যাপার। তানিয়া সেই বিরল ভাগ্যের অধিকারিণী এক নারী। কিন্তু সমস্যা হচ্ছে, সেই বিরল ব্যাপার দেখেও সে আচমকা হি হি করে হাসতে শুরু করলো। শেষ হলো সাদাত হোসেনের লেখা মেঘদের দিন উপন্যাসটি। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমাদের পাশে থাকতে আমাদের পাণ্ডুলিপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।